কেটে দাও। হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা 9টা 17-তে আসতে চাইছি, 2 দিন ধরে বলতেছি, আমরা 9টা 17-তেই চলে আসছি। আজকে আমাদের মেডিকেল লঞ্চিং লাইভ। আমি আছি, আমার সাথে পুরো গ্যাং আছে এবং আমার খুব পছন্দের সব ইনস্ট্রাক্টর আছে আমার সাথে। আমি এই টিমের মধ্যে নতুন জয়েন করছি। আজকের ইউনিক ফিচার হলো আজকে আমরা ফার্স্ট টাইমার এবং সেকেন্ড টাইমার 2টা ব্যাচই লঞ্চ করব এবং খুব শীঘ্রই আমরা তোমাদের ক্লাস শুরু করে দিব। তোমাদের যত ফ্রেন্ড আছে, পরিচিত আছে যারা মেডিকেলের জন্য কোচিং করতে চায়, কিংবা একই সাথে যারা এবার এক্সাম দেওয়ার পর সেকেন্ড টাইমের জন্য প্রিপারেশন আর প্ল্যান করেছো, সবাইকে তোমরা জানাতে পারো, মেনশন করে কিংবা লাইভটা তাদের সাথে শেয়ার করে তোমরা জানাতে পারো। আমাদের পেছনে অনেকগুলো স্লাইড আছে, স্লাইডে আমরা একটা দারুণ জার্নি দিব এবং এই পুরো জার্নিতে আমরা তোমাদের দেখাবো আমাদের এই কোর্সের মধ্যে কি কি আছে। এবং তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে রাখো, আমি এসে আমরা যারা আছি আমরা এক এক করে সবগুলোর রিপ্লাই দেবো। সো প্রথমে আমাদের এই কোর্সের যারা টিচার আছে, যারা ইনস্ট্রাক্টর আছে, সবাইকে পরিচয় করাই দিবে আমাদের হামিম ভাই আছে। হামিম ভাই আমাদের সবাইকে পরিচয় করাই দিবে কারা আছে আমাদের সাথে। হামিম ভাই প্লিজ। ভাই থ্যাংক ইউ। রাজীব ভাইয়ের সাথে রাজীব ভাই মাইকটা ছেড়েছে জন্য আসলে কৃতজ্ঞতা বোধ। যাই হোক, আমাদের সাথে আমাদের আজকের এই যে নিউ জার্নিতে আমরা আমাদের একদম মানে ওল্ড পার্সনরাই নতুনভাবে আজকে আমরা লাইভে আসছি, কারণ আমাদের সাথে আমাদের টিমের সাথে রাজীব ভাইয়ের টিমের একটা পারফেক্ট কোলাবোরেশন যদি আমরা বলতে চাই সেটাই। তো আমাদের সাথে প্রথমেই আছে আমাদের দ্য কিং অফ বায়োলজি অ্যান্ড দ্য কিং অফ বায়োলজি হিটার্স, যাকে আসলে যার বলা হয়ে থাকে, যার ক্লাস একবার কেউ করে থাকলে যে সে হচ্ছে পরবর্তীতে অন্য কোথাও বায়োলজি পড়তে পারে না। আমাদের সাথে আছে আমাদের দ্য কিং রাজীব ভাই। সো রাজীব ভাইয়ের সাথে এই পাশে আমাদের গত 4 বছর ধরে আমরা একসাথে পড়িয়ে আসছি। আমাদের সাথে আছে তোমাদের হৃদয় ভাইয়া, এবং এ পাশে হচ্ছে আমাদের জিকে কুইন আমরা বলি। আমাদের গত মানে প্রায় 10-12 বছর ধরে অনলাইনে মানে অনলাইন এবং অফলাইন মিলিয়ে আপু পুরো বাংলাদেশকে জিকে সার্ভ করছে, আমাদের বুয়েটিয়ান, আমাদের শ্রদ্ধেয় কুইন ফারিয়া আপু। এবং এই পাশে আমার ঠিক লেফট সাইডে আমাদের সাথে আছে ইংলিশের আরেক বসম্যান। তোমরা ভাইয়াকে চিনো, ভাইয়া অলরেডি অনেক বছর ধরেই ভাই ইংলিশ পড়াচ্ছে এবং তোমাদের এককভাবেই ইংলিশের দায়িত্ব নিয়ে কোর্সগুলো শেষ করেছে। আমাদের সাথে আছে তোমাদের প্রিয় মানিক ভাইয়া, এবং সাথে আছি আমি এক ছোট্ট মানুষ, আমার নাম হচ্ছে ডক্টর হামিম। সো ভাই, ইয়েস প্লিজ, the floor is yours. আচ্ছা তুমি কথা বলো। তো আমাদের যে টিচার প্যানেল, তোমরা এর আগে বিগত 4 বছর ধরে আমি, হামিম, ফারিয়া আপু আমাদের সাথে ছিল। তো আমাদের সব মানিক আমাদের আগে থেকেই বন্দি পাঠশালার সাথে মানিকের আমাদের যাত্রা, সবসময় আমরা একসাথেই স্টুডিওতে শেয়ার করতাম ক্লাসেস অ্যান্ড এভরিথিং। বাট আমাদের একটা জিনিস মিস ছিল, সে একটা জিনিসের একজন কিংয়ের দরকার, যিনি হচ্ছে যে একটা থাকে যে একটা বট গাছের শেডে আমরা থাকবো। তো সেই শেডটা আমাদেরকে দিছে আমাদের শ্রদ্ধেয় রাজীব ভাই। সো রাজীব ভাইয়ের সাথে আগেও যখন আমাদের পরিচিতি ছিল, একটা আমরা ভাবতাম যে মানুষটা এত সুন্দর করে বায়োলজি পড়াতে পারে, সেই মানুষটার ইনোভেশনসগুলো অন্য সবার থেকে কমপ্লিটলি আলাদা। তো সেই মানুষটার সাথে যখন একটা টিমে কাজ করতে পারবো, হয়তো অনেক নতুনত্ব আমি আমার স্টুডেন্টদের জন্য এবং আমরা আমাদের স্টুডেন্টদের জন্য এনে দিতে পারবো। তো সেই লক্ষ্যেই আমাদের এবার আমাদের পুরো এই প্যানেলের আয়োজন, আমাদের ফার্স্ট টাইমারদের জন্য মেরিট ট্রুপস এবং সেকেন্ড টাইমারদের জন্য আলাদাভাবে পূর্ণাঙ্গ একটি কমপ্লিটেড কোর্স। সো এবার মেডিকেল অ্যাডমিশন আমরা যারা একসাথে কাজ করছি, মেডিকেল অ্যাডমিশনের জন্য আমরা ব্যাচ লঞ্চ করেছি। এই লাইভের শুরুতে আমি একটা জিনিস জানিয়ে রাখতে চাই। এতদিন ধরে একটা নাম ছিল টার্গেট ডিএমসি। আমি ভাইদের বলেছি যে তোমরা নামটা রাখো, ভাইরা বলছে না, আপনি যদি চলে আসেন তাহলে আমরা টার্গেট ডিএমসি রাখবো না, আপামর জনসাধারণের জন্য আমরা পড়াইতে চাই। খুবই ভালো জিনিস, তারা এই জায়গায় আমাকে ফ্লোর দিছে, এই জন্য আমরা কাজ করছি। আমরা একটা নাম দিছি, এটার নাম হচ্ছে মেডিট রুপস। এটা আমার অনেক স্বপ্নের নাম, বহুদিন ধরে আমি এটা চিন্তা করতেছি, ডোমেইন কিনা রাখছি। এর আগে আমি বহুভাবে এটা কাজ করতে চাইছিলাম। এর কারণ হচ্ছে যখন আমি বায়োলজি এটার্সে পড়াচ্ছিলাম তখন মানুষজন জিজ্ঞেস করতো বা বলতো এই লোকটা শুধু বায়োলজির জন্যই ভালো। তো বায়োলজি এটার্সে তখন কি মেডিকেল অ্যাডমিশনের জন্য স্টুডেন্টরা আসতে মানে একটা প্রশ্নের জায়গা থাকতো আর কি। বাট মেডিকেল অ্যাডমিশন কোর্সগুলোর যে পরিমাণ প্রাইস ছিল, শুধু বায়োলজি পড়তে তার থেকে বেশি প্রাইস দিয়ে আমার কাছে চলে আসতো, মিনিমাম 1.5 গুণ টাকা। বাট একটা সময় কি আমার মনে হইলো না, আমাদের একটা নাম দরকার, একটা আমব্রেলা দরকার, যে আমব্রেলার নিচে আমাদের এই অর্গানাইজেশনগুলো আমরা একসাথে হইতে পারবো এবং মেডিকেল এডটেক, একটা পূর্ণাঙ্গ মেডিকেল এডটেক আমরা একটা লঞ্চ করতে পারবো। সো আজকে আমাদের চলে আসছে
মেডিট্রুপস আমরা একটু পরেই তোমাদের দেখাবো। আমাদের টেক সাপোর্ট সবকিছু বন্দি পাঠশালা থেকে দেওয়া হচ্ছে, আমরা খুবই কৃতজ্ঞ। থ্যাংক ইউ বন্দি পাঠশালা। আর তোমরা যারা এতদিন ধরে ভাইয়াদের বন্দি পাঠশালায় দেখে আসছো, ব্যাপারটা এই না যে বন্দি পাঠশালা থেকে তারা বাইর হয়ে গেছে, স্টিল আছে, আমরা আছি, আরও স্ট্রঙ্গারভাবে আছি। সো আমরা আরও কথা বলবো সামনে। আমরা একটু বাকি ভাইয়া এবং আপুদের একটু ফ্লোর দিই প্লিজ। ফারিয়া আপু, আপনার গত 4 বছর ধরে অনলাইনে এবং এর আগে আরো বহু বছর জুড়ে আপনার হচ্ছে অফলাইনের অভিজ্ঞতা, তো এই অফলাইন অনলাইন মিলে মানে আপনার এবারের প্ল্যানটা কি, এবং বিগত বছরগুলোতে আপনার প্ল্যানটা যে আমরা জানি যে কতটুকু সেটা সফলতার অর্জন করেছিল, তো কিন্তু আমাদের এই আগামী স্টুডেন্টরা আপনার মুখ থেকে আরো কিছু জানতে চাবে। ধন্যবাদ হৃদয়। আসলে গত গত যদি বলি 12 থেকে 13 বছর ধরে আসলে পড়াচ্ছি। আগে ছিলাম অফলাইন, পরে তো আসলে অনলাইন। তো গত 4 বছর ধরে আমি অনলাইনে যদি বলি তাহলে আসলে বন্দি পাঠশালা থেকে আমার শুরু অনলাইনের যাত্রা। আর যদি বলি টার্গেট ডিএমসি 1.2 আমার প্রথম ক্লাস ছিল আর কি। টার্গেট ডিএমসি 1.2 এর থেকে আমরা জিকে 1 আমি ক্লাস শুরু করি। সো যদি বলি যে স্মার্ট বোর্ডে পড়ানোটা আসলে আমার ফার্স্ট বন্দি পাঠশালাতে, এবং হচ্ছে গিয়ে মানে টার্গেট ডিএমসি থেকে আমার শুরু আর কি। তো গত 4 বছর ধরে পড়াচ্ছি। যদি বলি আমি 4.2 আমরা ভালোভাবে শেষ করছি। তো নেক্সট আমাদের এখন মেডিট্রুপসের এটা। সো এবারও আমি চেষ্টা করব যে সবাইকে যারা আমার স্টুডেন্ট থাকবে যে মানে হায়েস্ট দেওয়ার আর কি, যাতে আমরা বলি যে 10-এর 10 মানে কমন পাওয়া আসলে খুব টাফ, তারপরেও চেষ্টা করি এমনভাবে পড়াইতে। আমি বলি যে 6টার উপরে কমন পাইলে এনাফ সাধারণ জ্ঞানে, কারণ সাধারণত অনেক আনকমন। তারপর দেখা গেছে যে আমি যখন ক্লাসে পড়াই, আমি বলি যে আমি ক্লাসে অনেক সময় অনেক কথা বলি যেটা পিছিয়ে দেখা থাকে না। আমি বলি তোমরা শুনো, অনেক সময় কিন্তু শুনলেও অনেক সময় কী হয় দেখা যাচ্ছে আমার মুখে ওই থেকে প্রশ্ন চলে আসে। সো এবার আমি চেষ্টা করব, আমি যেভাবে স্লাইড বানাই বা যেভাবে আমি দেখাই, আমার যারা ক্লাস করছে তারা জানে যে আমি যখন ক্লাসে, যেমন এবার যে প্রশ্নটা আসছিল যে 100 টাকার নোটে কোন ছবি থাকে কোন মসজিদের, অনেকে বলতেছিল আমাকে যে আপু এটা কোথাও কখন পড়ায় নাই। আমি কিন্তু তোমাদের ক্লাসের মধ্যেও আমি দেখাই দিছিলাম যে 100 টাকার নোট আমার এখনও আমি আছে যে আমি মানে ভিডিওটা দিছিলাম যে আমি ক্লাসের মধ্যেও মানে টাকা দিয়েই আমি হচ্ছে কি দেখাইছি যে 100 টাকার নোটে কোন ছবি থাকে। সো এবার চেষ্টা করব। আর এবারও তো আমি যেমন আমাদের যেমন লাস্টের দিকে ইন্টারন্যাশনালও কিন্তু পরে অ্যাড করছে। সো এবারও আমি তাই করব যে আমি ইন্টারন্যাশনাল সহই পড়াবো, কারণ যেহেতু এবারও ইন্টারন্যাশনাল অ্যাড করা মানে সামনে বারও থাকবে, যেটা আগেও ছিল 19-এর পর থেকে আসলে ইন্টারন্যাশনালটা মানে বন্ধ করে দেওয়াতে আর পুরা মানে পড়া কমাই দিছিল। কিন্তু মানে এবারও গেলে যদিও দুইটা প্রশ্ন বা একটা প্রশ্ন থাকতে পারে, তারপর আমরা চেষ্টা করব যে সম্পূর্ণ আর কি পড়ানো। সো এইভাবে আর কি গুছাবো যে বাংলাদেশ ইন্টারন্যাশনাল সহই আর কি আমার ইচ্ছা আছে যে এবারও আমি সেভাবে করে পড়াবো তাকে। আপু আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। আমরা যখন লাইভে যাচ্ছিলাম, লাইভে যাওয়ার আগে আপু আমারে বলছে, একবারেই বেশ বললো, এইটা নিয়ে আমি জানি না আপুর মধ্যে কোনো রিগ্রেট ফিল আছে কিনা, বলছে যে বুয়েট থেকে পাশ করে এসে আমি জিকে পড়াচ্ছি, ফিজিক্স কেমিস্ট্রি কেন পড়াচ্ছি না, এই ধরনের প্রশ্ন আসে। তো এই ধরনের কেন ফিল হইলো এবং কেন আপনি এটা বললেন? আচ্ছা, এই ধরনের ফিল হয়েছে ভাই, আমি বলি যে যেমন আমার স্টুডেন্টরা যেমন আমি এখন আমাদের আরেকটাই আছে এসিপি, আমাদের আর্টস অ্যান্ড কমার্স পাঠশালা। তো ওখানে আমি পৌরনীতিটা আমি নিব আর কি পাওয়ার প্লেতে। তো অনেকে বলে আপনি বুয়েটিয়ান হয়ে পৌরনীতি কেন পড়াবেন, পুরো অপোজিট আর কি, আর্টসের সাবজেক্ট। তো আমি যখন পড়াই তখন আমার মনে আছে, যখন আমি ফার্স্ট ক্লাস নিছিলাম যখন আমি অফলাইনে, আমার মনে আছে যে একবার একটা সেকেন্ড টাইমের স্টুডেন্ট আমাকে বলতেছিল ও আবার প্রথম ক্লাস করে নাই। তো প্রথম ক্লাস আমি সাধারণত বলি আমার পরিচয়, তো আমার সেকেন্ড ক্লাস ছিল ইতিহাস। তা আমি মানে ক্লাসটা নামার পর আমাকে বলতেছে, আমি বললাম যে তুমি বলো তো আমি কোথা থেকে পড়ছি। তো আমাকে বলো আপনি ইতিহাসে পড়ছেন ঢাকা ভার্সিটিতে। আমি ওকে বিশ্বাস করাতে পারলাম না যে না, আমি ঢাকা ভার্সিটিতে ইতিহাসে পড়ি নাই, আমি বইটা পড়ছি। মানে ওরকম আর কি, স্টুডেন্টদেরকে অবাক হয় আর কি। ওই জন্য আর কি আমার তো কোনো রিগ্রেট নাই, আমার তো ভালোই লাগে পড়াইতে। মানে স্টুডেন্টের জন্য আর কি লাগে যে স্টুডেন্ট অনেক মানে অবাক হয় যে আমি আসলে মানে বুয়েট থেকে পড়ে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ না পড়া, একদম মানে ভিন্ন ট্র্যাকে পড়া, এটা যেন অনেকে অবাক হয় আর কি। এখানে অ্যাকচুয়ালি অবাক হওয়ার কিছু নাই। পড়ালেখা, টিচার, আমি যেটা মনে করি টিচার মানে হচ্ছে স্কিল। ওকে, পরবর্তীতে তোমাকে যদি আমি পিএইচডির জন্য ক্লাস করাই, তোমাকে যদি আমি মাস্টার্সের জন্য ক্লাস করাই, তাহলে আমি কেমন ভালো পড়াচ্ছি এর থেকে বড় জরুরি হচ্ছে আমি তোমাকে কত নলেজ দিতে পারতেছি, এইটা হলো বিষয়। বাট ইন্টারমিডিয়েট লেভেলে বা আরও নিচের লেভেলে অ্যাকচুয়ালি টিচারের স্কিলটা ম্যাটার করে। কত দারুণভাবে আমি তোমারে বোঝাইতে পারতেছি। টিচার হওয়া মানে অনেক কিছু জানা না, টিচার হওয়া মানে কত সুন্দর করে তোমারে বোঝাইতে পারি। সো আপু চমৎকার বোঝাইতে পারে, এইটা আপুর একটা স্কিল। এই যে দেখলা না তোমরা, ইতিহাস পড়াইছে, এখন বলতেছে ইতিহাসের স্টুডেন্ট ঢাকা ভার্সিটিতে পড়াশোনা করছে, এটা স্কিল। তো স্কিলের কাছে আপুর ব্যাকগ্রাউন্ড কি, আপু যে বুয়েট থেকে আসছে এটা কিন্তু হাইড হয়ে গেছে।
সো এটা একটা দারুণ ব্যাপার যে আপু আমাদের সাথে আছে। আর দুইজন প্রশ্ন করতেছে যে ভাইয়া আপনি চশমাটা খোলেন। তো কেন আমি চশমা পড়ছি আমি একটু বলতে চাই। আমার চোখের মধ্যে অনেক ভাষা লুকিয়ে আছে, আমি কোনোভাবে চাই না যেন তোমরা আমার চোখের ভাষা পড়তে পারো, কারণ ওখানে অনেক গোপন কথা আছে যে এটা আমরা তোমাদের মেডিকেল ওয়েসে আমরা অ্যাপ্লিকেশন করবো। সো আমি কোনোভাবে চাই না আমার চোখটা তোমরা দেখো। সো এইটা একটা কারণ। আর একটা কারণ হচ্ছে অ্যাকচুয়ালি চোখ আলোর সামনে দাঁড়ালে আমার একটু মাথা ব্যথা হয়, যে কারণে আমি আমার সব ক্লাস, ইন্টারনাল ক্লাসে আমি সানগ্লাস পড়ি। আমরা এবার চলে যাবো আমাদের মানিক ভাইয়ের কাছে। মানিক ভাই প্লিজ একটু এদিকে সরে আসেন। আপনি অ্যাকচুয়ালি এই কোর্সে কি করাবেন, কি করিয়েছিলেন, স্টুডেন্টের কাছে যদি একটু ক্লিয়ার করে দিতেন, এটা আমাদের জন্য খুব দারুণ হয় প্লিজ। থ্যাংক ইউ রাজীব ভাই, ইটস অ্যান অনার বিং আ পার্ট অফ দিস টিম, যেখানে আসলে রাজীব ভাই একজন টিম লিড হিসেবে কাজ করতেছে। ওই জায়গার মধ্যে আসলে কাজ করাটাই বড় একটা অনারের ব্যাপার। সো আই এম রিয়েলি ফিলিং ভেরি প্রাউড বিং আ পার্ট অফ দিস। আমি আসলে বিগত বছরগুলোতে তোমরা যারা বন্দি পাঠশালা থেকে আছো তারা আমাকে হয়তো দেখেছো বা চেনার কথা। বিগত 2022 সালের এইচএসসি থেকে শুরু করে সর্বশেষ 2024-এর অ্যাডমিশন পর্যন্ত সবগুলো ব্যাচেই মোটামুটি আমি পড়িয়েছি। আর পড়ানোর অভিজ্ঞতা আসলে আমার শুরু হয়েছিল সাইফোর্স থেকে, আমার এইচএসসির পরবর্তী ব্যাকগ্রাউন্ড। বন্দি পাঠশালায় যখন আসি তখন সেই শুরু থেকে আসলে এইচএসসির পড়াশোনা দিয়ে শুরু, বা স্টুডেন্টকে পড়ানোর মাধ্যমে। পরবর্তীতে টার্গেট ডিউ বলি অথবা টার্গেট বুয়েট বলি, সবগুলো ব্যাচই আমি আসলে পড়ানোর চেষ্টা করেছি। কতটুকু পেরেছি আসলে জানি না, কিন্তু এই প্রথমবারের মতো আসলে আমি মেডিকেল ব্যাকগ্রাউন্ড বা পড়াতে যাচ্ছি। সো আমাকে হচ্ছে তোমাদের হৃদয় ভাই বললো কিছুদিন আগে, সো তখন থেকে হচ্ছে আমি প্রশ্ন ব্যাংকগুলো নিয়ে যাচাই করতেছি আসলে মেডিকেলের প্রশ্নগুলো আসলে কতটুকু স্ট্যান্ডার্ড হয়, কতটুকু টাফ হয়, কতটুকু ইজি হয়, যেন আমি আসলে এই নিজেকে আসলে আমার যে ফার্নিশ করার ব্যাপারটা, এটা এই জন্য যে তোমরা যারা এবছর মেডিকেলে অ্যাসপাইরেন্ট রয়েছো, মেডিকেলে পরীক্ষা দিবা, যেন তোমাদেরকে আসলে স্ক্রুটিনাইজ করে পড়ানো যায়। অর্থাৎ এমনভাবেই পড়ানো জিনিসটাকে যে তোমার জন্য আসলে যেটুকু প্রয়োজন অতটুকুই, নট বিয়ন্ড দ্যাট, নট অ্যাবাভ দ্যাট, যেন ওই স্ট্যান্ডার্ডটা মেনটেন করে তোমাদেরকে পরিপূর্ণভাবে গুছিয়ে দেওয়া যায়। ইংলিশে 15 মার্ক। সো ইটস আ কিউ কার্ড তোমাদের জন্য। এটা হতে পারে এমন একটা স্ট্যান্ডার্ড, এমন একটা মার্ক যেটা আসলে তোমার মেডিকেল আসলে অনেক বড় তোমাকে পরিবর্তন এনে দিতে পারে। সো এটাই চেষ্টা করবো আসলে আমি পুরো জার্নি জুড়ে তোমাদেরকে যেন ইংলিশটাকে একেবারে সহজভাবে তোমাদেরকে বুঝাই দেওয়া যায়, যেন তোমরা পরীক্ষাতে খুব বেশি কনফিডেন্ট ফিল করো। সো এটাই আমার জার্নি শুরু। আশা করছি আইল বি ট্রাইং মাই লেভেল বেস্ট টু সার্ভ ইউ। ওকে, আমি ভাইয়াকে জিজ্ঞেস করছি আগে কি করছে, সামনে কি প্ল্যান, এটা বলার একটা কারণ আছে, তোমরা আবার মাইন্ড করো না। ভাই তো বন্দি পাঠশালা থেকেই ছিল, আপু ছিল, বাকিরা ছিল। রাজীব ভাই এসে এই ধরনের কোশ্চেন করতেছে কেন? একটা বড় কারণ হচ্ছে এই লাইভে আমার অনেক স্টুডেন্ট আছে, এই লাইভটা আমি তাদের সাথে শেয়ার করব, তারা যেন ভাইদের চেনে। মানে ব্যাপারটা হচ্ছে যে আমি একাই, ব্যাপারটা এমন না আমরা চিনলেই হবে না, সবাইকেই চিনতে হবে, কারণ এখানে যারা আছে সবাই ইকুয়ালি সার্ভ করবে। ইকুয়ালি সার্ভ মানে কি? অ্যাডমিশনের ব্যাপারগুলো হয় এরকম, র্যাঙ্ক ক্রিয়েট করা। আমরা ট্রাই করবো তোমার র্যাঙ্ক ক্রিয়েট করতে, কোন জায়গায় বেশি পড়াইতে হবে, কোন জায়গায় কম পড়াইতে হবে, কোন জায়গায় ডেটা ড্রিভেন পড়াইতে হবে এবং কোন জায়গায় কনসেপ্ট পড়াইতে হবে, এটা আমরা ভালো জানি। অনেক দিন ধরে পড়াচ্ছি, এক্সপিরিয়েন্স থেকে আমরা এটা গেইন করছি, এটা আমাদের অ্যাকোয়ার্ড নলেজ। সো তোমরা এটা নিয়ে চিন্তা করবে না। সো যারা ফার্স্ট টাইমার আসো, সেকেন্ড টাইমার আসো, সবাইকে এখন আমরা স্লাইডগুলো দেখাবো। এই স্লাইডগুলোতে বেসিক্যালি আমরা পুরো কোর্সের পুরো জার্নিটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তোমরা এই জিনিসগুলো দেখো, তোমাদের জানার দরকার আছে, জানার রাইটস আছে। সো এখন প্লিজ আমরা এটা একটু দেখাই স্লাইডগুলো। ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্লিজ একটা মাইক্রোফোন, তোমার কথা হলো। ওকে, তো প্রথমে হচ্ছে আমাদের এই মেরিটুপসের যে টিচার প্যানেল আছে, অলরেডি আমরা কিন্তু তোমাদের সামনে নিজেদের পরিচয় দিয়েছি এবং আমরা অলরেডি পরিচয় করিয়ে দিয়েছি। এখানে যে পার্সনগুলো আছে প্রত্যেকটা পার্সন কিন্তু আসলে খুব বেশি অভিজ্ঞতা সম্পন্ন, এবং রাজীব ভাই অলরেডি একটা কথা মেনশন করেছিল যে আমরা হচ্ছে ভাই একটা কথা আজকে উল্লেখ করেছে যে আমরা ডিএমসির, এবং ভাই আসলে নন ডিএমসির হয়ে এখানে আসতেছে। এবং তখন ভাইয়ের সাথে সেই কথাটা আমাদের হয়েছে যে রাজীব ভাইয়ের যত স্টুডেন্ট আমাদের রিসেন্ট ইয়ারগুলোতে ডিএমসিতে আছে, এত পরিমাণ স্টুডেন্ট, এত পরিমাণ মানুষজন আমাদের সাথেও কানেক্টেড না, আমরা দুজনের সাথে কানেক্টেড না, আমরা ডিএমসিতে আছি। তো আসলে এই পুরো জিনিসটা অ্যাকচুয়ালি পড়ানোর কোয়ালিটির উপরে, এবং রাজীব ভাই এখানে আসলে একজন প্রুভেন কিং। সো আমরা ইনশাল্লাহ বিশ্বাস করি আমাদের এবছরও আমাদের এই মেরিটুপসের মেডিকেল জার্নি থেকে আমরা একটা হিউজ স্ট্রং স্টুডেন্টদেরকে মেডিকেলের চান্স পাবো ইনশাল্লাহ। সো হৃদয়, আমাদের মেরিটুপসের এই প্যানেলে পরেই সো আমাদের যেটা সবচেয়ে বেশি এবার স্টুডেন্টদের জন্য যেটা আমাদের আকর্ষণীয় ব্যাপার, সেটা হচ্ছে যে ফার্স্ট টাইমার এবং সেকেন্ড টাইমার এদের জন্য আমাদের একটা ডেডিকেটেড আলাদা কোর্স
হ্যাঁ, তো বিগত বছরগুলোতে যখন আমরা আগে ক্লাস নিতাম ইয়েতে, তখন আমাদের হতো যে দেখা যেত যে আমরা ফার্স্ট টাইম আর সেকেন্ড টাইমার মিলে আমি হামিম কন্ডাক্ট করতাম। হ্যাঁ, হয়তো তখন আমাদের স্ট্রেংথ আর এবারের স্ট্রেংথ কমপ্লিটলি ডিফারেন্ট। সো এইবার আমাদের সাথে তো আমাদের একটা চমৎকার টিচার প্যানেল, আমাদের রাজীব ভাই, ওনার মানে হচ্ছে গাইডেন্সে আমরা এবার চিন্তা করেছি যে আমরা এবার ফার্স্ট টাইমারদের জন্য পুরো আলাদা একটা ডেডিকেটেড কোর্স রাখবো, সেকেন্ড টাইমারদের জন্য আলাদা। সো এগুলো নিয়ে আরো ডিটেলস অনেক কথা হবে, সেকেন্ড টাইমারদের জন্য কেন আলাদা, কেন ওদের জন্য আমরা এত কিছু আর কি কি রাখবো, সবকিছু নিয়ে কথা হবে। সো আমাদের ফার্স্ট টাইমার মেডিকেল ব্যাচ, যেটা HSC 25 ব্যাচের জন্য স্পেশালি, এবং ব্যাচের নাম আমরা দিয়েছি অ্যাভেঞ্জার্স। সো তোমরা হয়তো অনেকেই দেখছো অ্যাভেঞ্জার্স, হ্যাঁ অ্যাভেঞ্জার্স দেখে সেখানে দেখছো এক একজন কত মানে কি ফাইটার থাকে, সুপার পাওয়ার নিয়ে থাকে। সো আমরা চাই যে আমাদের স্টুডেন্টরা আমাদের এই কোর্সের মাধ্যমে বা আমাদের সাথে ওদের যে জার্নিটা থাকবে, সেই জার্নিতে ওরা এক একজন সেই সুপার পাওয়ার নিজের মধ্যে ধারণ করে সে মেডিকেল এক্সাম ক্র্যাক করবে ইনশাল্লাহ। এবং এটা হচ্ছে আমাদের 25 ব্যাচের এই সেম টিচার প্যানেলেই আমাদের হচ্ছে যে সেকেন্ড টাইমার মেডিকেল ব্যাচ। এবং রাজীব ভাইয়ের সবচেয়ে ফেভারিট নাম, রাজীব ভাই আমাদের বলতেছিল যে আমি আর কিছু জানি না, সেকেন্ড টাইমার ব্যাচের নাম হতে হবে ফিনিক্স। সো রাজীব ভাই, অ্যাবাউট ফিনিক্স অ্যান্ড সেকেন্ড টাইমার। আচ্ছা, তোমরা অনেকেই জানো না, মানুষের দুইটা কমন মিস্টেক হয় আমার ব্যাপারে যখন পড়ে আমার কাছে। একটা হচ্ছে আমার কোন মেডিকেল, এইটা নিয়ে একটা প্রশ্ন। তাই পার্সোনালি মনে করি যে স্কিলের কাছে ওইটা খুব গুরুত্বপূর্ণ জিনিস না, আমার কাজ পড়ানো, কোথা থেকে আসছে ডাজেন্ট ম্যাটার। 2 নাম্বার হচ্ছে আমার র্যাঙ্ক কত ছিল, এই ধরনের প্রশ্ন মাঝে মাঝে আসে। আমার র্যাঙ্ক খুব ভালো ছিল না, কারণ আমি সেকেন্ড টাইমার ছিলাম। তো যাই হোক, তাতে কোনো কিছু ম্যাটার করে না। ফিনিক্স নামটা দেওয়ার একটা কারণ আছে। ফিনিক্স হচ্ছে আমি নিজে সাফার করছি। ফার্স্ট টাইমে যখন আমি চান্স পাই নাই, তখন আমি নিজে সাফার করছি। পড়ালেখা যখন করি তখন এক্সট্রা ডিপ্রেশন, এক্সট্রা অ্যাংজাইটি। যেমন যখন আমরা কোচিং করতে যাই সেকেন্ড টাইমারে, তো প্রথম দিকে সেকেন্ড টাইমারে একটু বেশি বেশি মার্ক পায়। ফার্স্ট টাইমাররা হঠাৎ করে মেডিকেল অ্যাডমিশনের একটা জার্নি শুরু করতেছে, শুরুর দিকে অতটা মার্ক পায় না। তো তখন দেখা যায় যে সেকেন্ড টাইমাররা খুব খুশি, আচ্ছা এত মার্ক পাইতেছি এবার তো আমি নিশ্চিত দখল করে ফেলবো। বাট যখন ওভার দ্য টাইম সিলেবাসটা শেষ হয়ে যায়, কোচিংয়ে যখন মডেল শেষ শুরু হয়ে যায়, তখন ফার্স্ট টাইমাররা তো সব পড়ে ফেলছে, তখন ওদের মার্কটা অনেক বেশি বাড়া শুরু করে। আর সেকেন্ড টাইমাররা তখন একটা ভুল করে, সেটা হলো দুনিয়ার যা কিছু আছে সব পড়ে ফেলে। আমার তো এক্সট্রা টাইম ছিল, আমি তো সেকেন্ড টাইমার, আমার বোধহয় সব পড়তে হবে, তখন গিয়ে তারা এলোমেলো করা শুরু করে। এই যে 2-1টা সহজ প্রশ্ন যখন এলোমেলো করে, এইটার জন্য তারা যে পরিমাণ ডিপ্রেশনে চলে যায় ফার্স্ট টাইমারদের থেকে, তখন তারা কম মার্ক পায়। আর এখন তো সেকেন্ড টাইমার্সের মাত্র 3 মার্কের ডিফারেন্স। সো আমার মনে হচ্ছে সেকেন্ড টাইমার অলরেডি আগায় গেছে, এবং আমি যেহেতু এই জার্নিটা পার হয়ে আসছি, সো আমার মনে হচ্ছে যে তুমি আমার উপর একটা আমার এক্সপিরিয়েন্স, আমার জার্নি, সব কিছুর উপর তুমি একটা আস্থা রাখতে পারো। আমরা তোমার একটা চমৎকার জার্নি দিব এখানে। ফিনিক্স মানে হচ্ছে একটা বার্ড যেটা অ্যাশেস থেকে আবার নতুন করে রিজেনারেশন হয়েছে, নতুন করে রিভাইভ হয়েছে, নতুন জন্ম ফ্রম দ্য অ্যাশেস। তো তোমাদের ব্যাপারটা এরকম হয় নাই যে মেডিকেলে চান্স পাও নাই, চান্স না পাওয়ার পরে ডিপ্রেশনে চলে গেছো, স্বপ্ন বোধহয় ভেঙে গেছে, আর বোধহয় কিছু নাই। আমি একটা কমন কথা বলি, একটা স্টেশনে কিন্তু ট্রেন একটা আসে না। প্রথম ট্রেনে বেশি মানুষ ওঠার কারণে কিংবা তোমার দুর্বলতার কারণে তুমি হয়তো উঠতে পারো নাই, বাট সেকেন্ড ট্রেন আসবে, এই প্ল্যাটফর্মে 2বার ট্রেন আসে। সো সেকেন্ড ট্রেনে তোমাকে উঠতেই হবে, আর ওঠার জন্য তোমাকে কিভাবে এনার্জেটিক হইতে হবে, কিভাবে স্কিলফুল হইতে হবে, আমরা তোমাকে এটাতে ইনশাল্লাহ ক্রিয়েট করে দেওয়ার ট্রাই করবো। বাট একটা জিনিস মনে রাখবা, আমরা যতই চেষ্টা করি, তোমার জায়গা থেকে তুমি যদি চেষ্টা না করো, সব বুমেরাং হয়ে যাবে। সো প্লিজ, আমরা যা বলবো চোখ বন্ধ করে ফলো করবা, বাট নিজে যেভাবে পড়লে ভালো বোঝো, নিজে যেভাবে রিভিশন দিলে ভালো করো, ওইটা কখনোই চেঞ্জ করবে না। এবং আমি পার্সোনালি আমার স্টুডেন্টকে সবসময় বলি, ভাইয়া সেকেন্ড টাইম তো, এখন আমরা কিভাবে পড়বো, কতক্ষণ পড়বো, দেখো কতক্ষণ পড়া বলে আর দুনিয়াতে কিছু নেই, কিভাবে পড়বো এটা বলে কিছু নেই, কোনভাবে পড়লে তোমার ভালো লাগে, কতক্ষণ পড়লে তুমি খুব ভালো বুঝতে পারো, মনে থাকে, তোমাকে সেটা করতে হবে। বাট আমাদের দিক থেকে সব এক্সপিরিয়েন্স, সব ট্রিক্স, সব হ্যাকস আমরা তোমাকে ইনশাল্লাহ দিয়ে দেবো। প্লিজ প্রসিড। সো আমাদের যার আসলে আলাদা করে ইন্ট্রোডাকশনের কোনো প্রয়োজন নাই, মানে ভাইকে নিয়ে আমরা যতই অ্যাডজেক্টিভ অ্যাড করি, আমরা যতই কিছু অ্যাড করতে যাই না কেন ভাইকে ব্যাপারে, সবকিছুই সেখানে আসলে মিনিংলেস হয়ে যাবে, বিকজ ভাইয়ের আসলে কোনো কিছু অ্যাডজেক্টিভ দরকার পড়ে না। ভাই ইজ ভাই, রাজীব ভাই ইজ রাজীব ভাই। এখানে এইটা ভালো কমপ্লিমেন্ট ছিল। জি ভাই, আমি
থ্যাংক ইউ, জি ভাই। খুব খুশি হয়েছে, আর কিছু বেশি বললো না। আর কিছু না। সো রাজীব ভাই থাকছে আমাদের পুরো বায়োলজি সেগমেন্টের, মানে ভাইয়াই আমাদের মেজরিটি পোর্শন, মেজরিটি বায়োলজি রাজীব ভাইয়ের হাত ধরেই থাকবে। তবে তারপরে আমরা যদি বলি যে আমি আছি তোমাদের হৃদয় ভাইয়া, আমার আর কি বলবো, আমার আমি এবং হামিম বেসিক্যালি তোমাদের আমরা বায়োলজিতেও পাবা, যেহেতু তোমরা আসলে আমাদের বায়োলজির ক্লাস করেই একাডেমিকে অভ্যস্ত হয়েছো, অনেকে থাকো একাডেমিক কোর্সে আছো বা এরকম, তো তোমরা অভ্যস্ত, আমাদেরও বায়োলজি কিছু থাকবে। তবে আমি হামিম বিগত 4 বছর ধরে আমরা অনলাইনেই মেডিকেলের কেমিস্ট্রি, মেডিকেলের ফিজিক্স, মেডিকেল ওরিয়েন্টেড যে জিনিসগুলো যেভাবে দরকার, একটা ব্যাপার বুঝবা, এইচএসসি, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল জায়গাগুলো কিন্তু ডিফারেন্ট। হ্যাঁ, এইচএসসি থেকে ইঞ্জিনিয়ারিং এর ফিজিক্স বলো এগুলো অনেক হার্ড করতে হয়, আবার মেডিকেলের ফিজিক্স বা কেমিস্ট্রি দুটো কিন্তু কমপ্লিটলি আবার আলাদা। তুমি মিশাতে পারবে না যে না আমি অনেক কিছু শিখে ফেলবো, অনেক কেমিস্ট্রির ম্যাথ করে ফেলবো, অনেক বড় বড় ইকুয়েশন সলভ করবো, নাথিং লাইক দ্যাট। বাট কি কি পড়তে হয় এবং ট্রিক্সগুলো কিভাবে অ্যাপ্লাই করে সহজে যেন আমার পড়াটা আত্মস্থ হয়, সেই জায়গাটা থেকে আমি এবং তোমাদের হামিম ভাইয়াও আছে, তো হামিম ভাইয়াও তোমাদেরকে এই মেডিকেল ফিজিক্স এবং কেমিস্ট্রি সাথে আমরা রাজীব ভাইয়ের সাথে বায়োলজিতেও অ্যাকম্পানি করবো ইনশাল্লাহ। তোমরা যেভাবে ফিজিক্স এবং কেমিস্ট্রি পড়া চান্স পাইছো ঢাকা মেডিকেল কলেজে, তোমরা তোমাদের ট্রিক্সগুলো তোমাদের স্টুডেন্টের সাথে শেয়ার করবা কিনা? অবশ্যই ভাইয়া। Obviously ভাই। এবং এইখানে আরো কিছু আমি বলি যে আমি যে জায়গাগুলোতে হয়তো ভাইয়া অনেক সময় হয়তো আমার কোচিং লাইফে বা আমার পার্সোনালি যখন পড়ছি, আমি হয়তো অনেক ট্রিক তখন হয়তো মানে বুঝি নাই বা অ্যাপ্লাই করতে পারি নাই বা আমাকে কেউ শেখায় নাই এরকম। সো আমি পড়াতে পড়াতে একটা জিনিস জানো এই জায়গায় কেন, যে পড়াতে পড়াতে একটা এক্সপিরিয়েন্স গ্রো করে, যেখানে ধরো তুমি আরো নিজে থেকে মনে হয় যে না এইটা তো এইভাবে আমি যদি 5 বছর আগে পড়তাম তাহলে আমার জন্য বেটার হতো। সো আমি এই পড়াতে পড়াতে যে আমার মধ্যে এখন একটা ব্যাপার গ্রো করছে যে আমি আরো ওদেরকে কিভাবে আরো এটাকে ইজি করে দেওয়া যায়। সো এই ট্রিকগুলো আমি হামিম তোমাদের সাথে শেয়ার করব, কারণ আমরা যেটা শিখে আসছি সাথে সাথে আমাদের যে এক্সপিরিয়েন্স গেইন করেছি সব কিছু সমন্বয়ে আমরা এই মেডিকেল। তোমরা একটু হাততালি দাও, ভাইয়া বলছে যদি আমি এখনকার মতো করে তখন পড়তাম আরো বোধহয় ভালো হতো। ঢাকা মেডিকেলে চান্স পেয়েছে, সে আর কি ভালো হইতে পারতো তার জন্য। ভাই প্লেস করতো তখন ফার্স্ট তখন হয়তো ফার্স্ট সেকেন্ড থার্ড আরো ইজি করে, মানে জিনিসটা হয়তো আরো ইজি গোয়িং হয়ে যেত। আমার এক স্টুডেন্ট আছে মেডিকেলে সেকেন্ড হয়েছে, তো ওইবারে আমার আর এক স্টুডেন্ট আছে মেডিকেলে ফার্স্ট হয়েছে। তো এইটা আমি দুইজনে জিজ্ঞেস করছি যে তুমি সেকেন্ড হয়েছে তোমার অনুভূতি কি, মানে এইটা হচ্ছে অফ দ্য রেকর্ড, ক্যামেরার বাইরে। সে বলছে আর যদি একটু ভালো করতাম ফার্স্ট হইতাম। সে দেখতেছে ক্যামেরার স্পটলাইট সব ফার্স্টের দিকে, তাই না? যেমন এবার সেকেন্ডের থেকে দেখো ফার্স্টকে নিয়ে বেশি মাতামাতি, সবসময় এটা হয়। আর ফার্স্টকে যখন আমি জিজ্ঞেস করলাম ফার্স্ট হয়ে কী হইলো, তো ফার্স্ট হয়ে একটা অসুবিধা হয়েছে, ভাইবা বোর্ডে সবসময় আমাকে আগে ডাকবে। আমি যেহেতু মেডিকেলে ফার্স্ট হয়েছি তাহলে আমার কাছে এক্সপেকটেশন অনেক বেশি, ভাইয়া আগামী 5 বছর আমার খবর হয়ে যাবে। সো বিষয় এটা না, বিষয় হচ্ছে যে ফার্স্ট সেকেন্ড ঢাকা মেডিকেলে যাওয়াটাই অনেক বড় গুরুত্ব বিষয় একটা, এবং আমি পার্সোনালি মনে করি মেডিকেলে চান্স পাওয়াটা স্বপ্নের একটা বড় অ্যাচিভমেন্ট আর কি। সো আমরা চেষ্টা করো ডেফিনেটলি তোমাকে র্যাঙ্ক ক্রিয়েট করাইতে, এরপরও পুরোটাই উপরওয়ালার হাতে। আমরা একটু দ্রুত শিফট করি কারণ স্টুডেন্টের অনেক সময় লাগবে। ইংলিশের জন্য আমাদের ঢাকা ইউনিভার্সিটির মানিক ভাইয়া আছে। মানিক ভাইয়ের সাথে আজকে আমার ফার্স্ট দেখা হয়েছে, বাট মানিক ভাইয়ের ব্যাপারে আমি রিসার্চ করা শুরু করছি। মানিক ভাই প্লিজ আসবেন নাকি? তো মানিক আছে, মানিক অ্যাকচুয়ালি মানিককে আমরা অনেক রিকোয়েস্ট করেছি যে মানিক আমাদের ইংলিশটা দায়িত্ব তুমি এবার একটু নাও, তুমি এবার নিয়ে তুমি স্টুডেন্টদের জন্য যেভাবে বেস্ট ওয়েতে পসিবল সেটা করো। তো মানিক কিভাবে আসলে ওদেরকে এবার তোমার স্ট্র্যাটেজিটা কেমন হবে? আচ্ছা, আমি যদি বলি হৃদয়ের থেকে তো আমি শুনলাম যে হৃদয় প্রথমে বললো যে আসলে মেডিকেল ব্যাচের জন্য আসলে হৃদয় খুব চমৎকার ক্লাস নিত। আমি যখন আগে একটা রুমে ক্লাস নিতাম, অপর পেজে দেখা যেত হৃদয় ক্লাস নিত, ইংলিশ ক্লাসগুলো বেসিক্যালি হৃদয় নিত টার্গেট বেসে। তো একদম খুবই এনার্জেটিকভাবে পড়াচ্ছে, বিভিন্ন জিনিস ক্লাসের মধ্যেই দেখা যাচ্ছে ধরে ধরে পড়ায় মুখস্থ করাই দিচ্ছে। সো ওই জায়গায় আসলে দরকার ছিল না। তারপরেও খুব এক্সক্লুসিভলি তোমাদেরকে জন্য ডেডিকেটেডলি প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য আসলে আমরা খুব ম্যাজিক্যাল টাচ রাখতে পারি, এই জন্য আসলে আমাকে ইনক্লুড করা আমি এটাকে মনে করি। তো সে জায়গায় আমি ওইটাকে আসলে ফোকাস করবো যে কীভাবে ইংলিশটাকে তোমাদের 15 মার্ক কিন্তু আসলে খুব কম না, মানে 100 মার্কের মধ্যে 15-15%। সো ওই জায়গাটা যেহেতু আমাদের একটা ট্রাম্প কার্ড হইতে পারে, তোমাদের মেডিকেলের চান্স পাওয়ার পরেও বিভিন্ন মেডিকেলের র্যাঙ্কের ক্ষেত্রে এটা খুব বড় একটা পোর্শন।
সো আমার ক্ষেত্রে যেটা হয়, আমি ভার্সিটি খ গ্রুপের মধ্যে যখন পড়াই, অর্থাৎ ঢাকা ভার্সিটি বি ইউনিটে, এখানে আমি খুব ডিপলি পড়াই একটা জিনিসকে, এতটা ডিপলি যে কোনোভাবে কিন্তু কোয়েশ্চেন অনেক বেশি ট্রিকি হয়। কিন্তু আমি যখন মেডিকেল কোয়েশ্চেন ব্যাংকটা দেখলাম, তো আমার কাছে মনে হয়েছে না, আমি যেহেতু পড়াই, আমি অনেক বছর যাবত পড়াচ্ছি, সেই 18 সাল থেকে, ভার্সিটি ফার্স্ট ইয়ার থেকে। সো সেই জায়গা থেকে আমার কাছে হয়তো ইজি মনে হয়। সো আমি আসলে কোয়েশ্চেন বোঝা যায় যে কোন জায়গার কোয়েশ্চেনগুলো কতটুকু হয়। আবার মেডিকেলের সাথে আবার নার্সিংয়ে যদি কোয়েশ্চেনের প্যাটার্ন চিন্তা করা হয়, সেই জায়গায় কিন্তু একটা কিন্তু ডিফারেন্স ক্রিয়েট হয়। ওই জায়গাগুলো আমি প্রথমেই যেটা করলাম, আমি হচ্ছে প্রশ্নগুলো অ্যানালাইসিস করলাম যে কোন কোন টপিক থেকে আসলে প্রশ্নগুলো আসে। আমি প্রথমে এই কাজটা করছি, আমি প্রশ্ন ব্যাংক নিয়ে তোমাদের প্রিভিয়াস কোয়েশ্চেনগুলো দেখছি, আর অ্যানালাইসিসটা যে কোন টপিক থেকে প্রশ্নগুলো বেশি আসতেছে, কোন টপিক থেকে একটু রেয়ারলি প্রশ্ন হয়, আবার কোন টপিক থেকে আসলে বেশি বেশি প্রশ্ন হয়। সো এই জায়গাটা আমার কাছে মনে হয় যে কোনো স্টুডেন্ট হোক, সেটা মেডিকেলের ক্ষেত্রে যদি স্পেসিফিক বলি, তোমাদের আদতে জানা দরকার যে অ্যানালাইসিস করে কোন টপিকটা থেকে প্রশ্ন বেশি আসে। কারণ এমন হয় যে পড়তে হয়তো মজা লাগতেছে, শিখতে মজা লাগতেছে, আদতে এই টপিকটা থেকে বিগত 4-5 বছরে কোনো প্রশ্নই হয় নাই। তাহলে এই জায়গায় কিন্তু আমার এফোর্টটা কিন্তু ভুল জায়গায় দিলাম। কারণ কি, আমি আসলে কত জানতেছি এটা হচ্ছে বড় ব্যাপার, কিন্তু অবশ্যই এটা আমি যেই উদ্দেশ্যে পড়াশোনা করতেছি সেইখানে কাজে লাগবে কিনা। আমি অনেক বেশি জানলাম কিন্তু আমি ভুল পথে জানতেছি। আমি ঢাকা যাব, আমি কুমিল্লার গাড়িতে উঠছি, তাহলে কিন্তু আমি আসলে যত দ্রুতই যাই, যত ভালো গাড়িতে যাই, আমার ঢাকার গন্তব্যে আমি পৌঁছাতে পারবো না। সো এই জায়গাটার জন্য আমি খুব স্ট্র্যাটেজিক্যালি তাদের জন্য আগাচ্ছি যে প্রশ্ন ব্যাংকগুলোকে ধরে ধরে, অর্থাৎ প্রিভিয়াস প্রশ্ন কোন টপিক থেকে প্রশ্ন হয়। সো তোমাদের যদি আমি প্রশ্নকে আমি বলি যে 2টা পার্ট থেকে, একটা হচ্ছে গ্রামার পার্ট, আচ্ছা ভোকাবুলারি পার্ট। সো ভোকাবুলারি পার্টের মধ্যে আবার কিছু কিছু পার্ট থেকে রেগুলার কোয়েশ্চেন হয়, যেমন যদি বলি স্পেলিং থেকে প্রশ্ন হয়, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে প্রশ্ন হয়। সো অনেক জায়গায় দেখা যায় যে আমি অত বিগত বছরে পড়িয়েছি, বিভিন্ন অভিজ্ঞতা আছে। সো যেটা হয় যে হয়তো এটা শিটে থাকে বা বইয়ে থাকে, কিন্তু মুখস্থ পার্টগুলোর উপর গুরুত্ব দেওয়া হচ্ছে না। কিন্তু 15টা এমসিকিউর মধ্যে 6 থেকে 7টা প্রশ্ন থাকে হচ্ছে যেটা শুধু মুখস্থ করার ব্যাপার ছিল, ক্লাসে হয়তো দেখাই দিলে বুঝাই দিলে এটা ক্লাসেই পড়া হয়ে যায়। বাট আমি 10টা পেজের মধ্যে 2টা পেজ যদি পড়িয়ে বাকি 8 পেজ না পড়াই, সেক্ষেত্রে শিক্ষার্থীরা আসলে রয়ে যায়। আর যত শিক্ষার্থীরা জিনিসটা যাবে না, তার ক্লাসেই পড়াটা শেষ হবে না, তার কাছে প্রেশার লোড বাড়তে থাকে। সো আমি এই জন্য প্রত্যেকটা ক্লাসকে ওইভাবে আসলে মার্চ করব যে গ্রামারের কনসেপ্টের সাথে সাথে তোমাদের একদম মুখস্থ পার্টে যে টপিকগুলো থাকে বা মেমোরাইজ পার্ট, ওই টপিকগুলোর জন্য ক্লাসের মধ্যে এমনভাবে বুঝাই দিই যে ক্লাস থেকে এই জন্য তোমাদের কমন পড়ে যায়। আর তোমাদেরকে আসলে প্রতিটা টপিকে এতটুকুই পড়াবো যেটুকু আসলে মেডিকেলের জন্য তোমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। সো আমার স্ট্র্যাটেজি। থ্যাংক ইউ মানিক। সো আমরা এর পরে যাব, মানিক আমাদের সাথে ইংলিশে পুরো টাইম আমাদেরকে সাথে থাকবে, তোমাদের সাথে থাকবে মোট কথা। সো আমি এখন ফারিয়া আপুকে ডেকে নিবো। ফারিয়া আপু, আপনি তো বললেন কিভাবে পড়াবেন, সো এইবারের আপনার জাস্ট স্ট্র্যাটেজিটা ওদেরকে যদি সংক্ষেপে বলে দেন যে এই স্ট্র্যাটেজিতে আপনি পড়াবেন। এবার তো আপু দুইটাই আছে, বাংলা আছে এবং আন্তর্জাতিকও আছে। আচ্ছা, যেমন একটু আগে মানিক বলে গেছে যে আমার যখন ভার্সিটি যখন আমরা পড়াই, তো একটু ডিপলি পড়াই। যেমন আমি যখন মেডিকেলের জন্য পড়াই, বা আমি তো মেডিকেলও পড়াচ্ছি, আমার নার্সিংও পড়াচ্ছি, আমাদের ঢাকা ভার্সিটি বিএডের জন্য পড়াচ্ছি। আর আমরা যখন ভার্সিটি পড়াই, আমরা একটু ডিপলি পড়াই, এটা অবভিয়াসলি, কিন্তু তখন কিন্তু ওই ডিপলিটা কিন্তু আমাদের মেডিকেলের জন্য লাগে না। সো আমি যখন মেডিকেলের জন্য পড়াই, আমার কাছে মনে হয়েছে যে আমি যতটুকু দরকার মেডিকেলের বা ডেন্টালের প্রিপারেশনের জন্য বা এএফএমসি, আমি 3টাই বলবো, কারণ একটা যে তুমি 3টা জায়গায় পরীক্ষা দিতে পারবা। সো আমি যখন পড়াতাম, আমি কিন্তু আমার স্লাইড কিন্তু আলাদা, কারণ অবভিয়াসলি কেন আমি বি ইউনিটের জন্য যা পড়াবো আমি কিন্তু মেডিকেলের জন্য তো পড়াবো না, কারণ আমার মেডিকেলে লাগবে না। আমি সবসময় বলি যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই 3টা পড়তেই তো কত সময় লেগে যায়, তার মধ্যে সাধারণ জ্ঞান ইংলিশ পড়তে হবে। আবার এখানে আমার 25 মার্ক, আমি যদি বলি যে 25 মার্কটা অনেক বছর, 4 ভাগের 1 ভাগ মার্ক কিন্তু আমার এই 25 ইংলিশ সহ আর কি। সো এই জন্য আমি সাধারণ জ্ঞানটা এমনভাবে পড়াই, মানে স্কুইজ করে পড়াই। যেমন আমি এবারও লাস্ট টাইম 4টা ক্লাস দিয়েছিলাম, ইন্টারন্যাশনাল ক্লাস দিয়েছিলাম, আমি পুরো স্কুইজ করে দিছিলাম স্টুডেন্টদেরকে যে না, আমার কাছে মনে হয়েছে যে এটুকু দরকার, তোমরা এটুকুই পড়ো। সো এই একটু যে যা দিছি, আমার মনে হয় যে যেগুলো প্রশ্নগুলো আসছে সবাই কমন পাইছে, আমাদের যারা স্টুডেন্ট ছিল। আবার লাস্টটা শিট দিছিলাম, হ্যাঁ, যেহেতু আমার লাস্টের দিকে আমাদের পড়ার সময় ছিল না, আমি একটা শিট দিছিলাম লাস্টে যে এই শিটটার মতো পড়ে যায়, এবং ওখান থেকে কিন্তু প্রশ্ন আসছিল। সো ওইটাই যেমন সাম্প্রতিক কিন্তু প্রচুর অনেক ইনফরমেশন আমি ওখান থেকে অনেক কম করে দিই। আমাকে অনেকে বলে যে আপু এটুকু দিচ্ছেন হবে কিনা। হ্যাঁ, সো এটাই যে আমাদেরকে এরকম একটু, যেটা ভাইয়া বলতেছিল যে আমাদের সব লাগে না, হ্যাঁ, যেটা দরকার আমরা মেডিকেলের পরীক্ষার জন্য, যেহেতু আমরা এক্সপিরিয়েন্স হয়ে গেছি যে আমাদের কোন কোন টপিক থেকে পড়লে বা কতটুকু পড়লেই হয়ে যাবে, ঠিক আমরা অতটুকুই পড়াবো। আমার স্লাইডে কিন্তু এরকম আছে যে আমি লাল কালার করে দিই, আমি বলি যে এগুলো দরকার, বাকিগুলো না পড়লেও হবে। আমাকে জিজ্ঞেস করা সব পড়বো, আমি বলছি তুমি রেড মার্কগুলাই পড়ো, ওটা তোমার জন্য যথেষ্ট। সো এভাবে এবার আমি যেহেতু 2টাই আছে, আমি সবসময় যখন 2টা থাকে একসাথে আমি একটা মিক্স করে পড়াই,
এবার তো আসলে আমাদের পরবর্তীতে যোগ হয়েছে দেখে আমি লাস্টে পড়াইছি ইন্টারন্যাশনাল, কিন্তু মিক্স করে পড়াই কারণে যে আমি যদি একবারে শুধু বাংলাদেশ পড়ি ইন্টারন্যাশনাল একটু কঠিন, সো এই জন্য আমি করি কি মিক্স করে পড়াবো, যে কিছু বাংলাদেশ পড়াবো কিছু ইন্টারন্যাশনাল পড়াবো, তাহলে কি হবে মিক্স করে পড়ে তোমার জন্য সুবিধা হবে যে তুমি প্রথম থেকে আস্তে আস্তে ইন্টারন্যাশনাল আয়ত্ত করতে পারবা। কারণ গত 5 বছরে সবাই ইন্টারন্যাশনাল না পড়ার কারণে অনেকেই হচ্ছে গিয়ে আল্লাহ কি এত কঠিন জিনিসটা। হ্যাঁ কঠিন, অবশ্যই কঠিন, ফিজিক্স কেমিস্ট্রিও তো কিন্তু মানে সোজা না, সবকিছুই কঠিন, বাট আমি চেষ্টা করবো তোমাদেরকে একটু সোজাভাবে পড়ানোর জন্য। থ্যাংক আচ্ছা ইউ আপু। আপু, আপনার জন্য একটা গিফট আছে, মানে এটা কোনো ভিজিবল গিফট না। যখন তোমাদের জিকের ক্লাস শুরু হবে বা মেডিকেলের জন্য ক্লাস শুরু হবে, তখন আপুর জন্য আমার একটা টেকনোলজি আছে, দিয়ে দিব। তখন খুবই দারুণ, বিশেষ করে রিসেন্ট যেগুলো কারেন্টগুলো আমরা প্রথম দিন থেকেই পড়া শুরু করব, শেষ পর্যন্ত একটু একটু করে আমরা পড়াশোনা করব। ওকে, সো আমার মনে হচ্ছে আপু যা দিবে দ্যাটস এনাফ, বাট আমরা এখানে কিছু টেকনোলজি ইন্টিগ্রেট করব, কিছু ইউনিক ফিচার ইন্টিগ্রেট করবো যেগুলো কখনো বাংলাদেশের এর থেকে হয় নাই, যেগুলো হয় নাই। কিছু জিনিস আমরা বলছি না, এগুলো যথাসময়ে আমরা বলবো। সো আশা করছি জিকে জার্নিটা এবার দারুণ হবে। আর জিকের একটা অসুবিধা আছে, আমি পার্সোনালি এটা বিলিভ করি, সেটা হলো জিকেটা লাইক অতল সাগরের মতো, বুঝছো? তো যে ইনস্ট্রাক্টর যত বেশি বুঝতে পারে যে এর বাইরে 2টা অপশন আছে, আচ্ছা এইটাও কোশ্চেন করতে পারে, এটাও কোশ্চেন করতে পারে, এখন আপু আইডেন্টিফাই করে দিবে আসলে যে এইটা বেশি, এইটা আসবে। তো এটা অনেক বেশি জরুরি। আপুর যে পরিমাণ এক্সপিরিয়েন্স, আপু কিন্তু আমার অনেক সিনিয়র, সরি আপু। সো সিনিয়র মানেই হচ্ছে এক্সপেরিয়েন্স, আর এক্সপেরিয়েন্স ছাড়া জিকেতে আমি পার্সোনালি বিলিভ করি জিকে পড়ানো এক জিনিস প্লাস এক্সপেরিয়েন্স, এইটা অসাধারণ জিনিস। সো জিকে নিয়ে আপাতত আমাদের কোনো চিন্তা নাই। মানিক ভাইকে আমি তেমন কোনো প্রশ্ন করি নাই, কারণ মানিক ভাই ইনশাল্লাহ সব কিছু একবার ডেমলিশ করে দিয়ে দেবে, চিন্তা করো না তোমরা। থ্যাংক ইউ। আমরা এখন ফিচারের যে জিনিসগুলো আছে, আমরা এখন ফিচার নিয়ে কথা বলবো। তোমরা দুইজনে একটু এদিকে আসবা। আচ্ছা, ওকে, আমরা দ্রুতই শেষ করব লাইভটা। কোর্স ফিচার 100+ লাইভ ক্লাসেস। লাইভ ক্লাস মানে বেসিক্যালি আমাদের সব সাবজেক্টেরই লাইভ ক্লাস থাকবে। সো নাম্বারটা অ্যাকচুয়ালি 100+ দেওয়া হয়েছে, এটা ডেফিনিট না, এক্সট্রা কিছু যোগ হইতে পারে এখানে। সো এটা নিয়ে আর আমরা তেমন কথা বলবো না। লাইভ ক্লাসগুলো আমাদের টাইমগুলো জানিয়ে দিব, ডিউরেশনগুলোর মধ্যে আমরা শেষ করার ট্রাই করব। আমরা 4 ঘন্টা 5 ঘন্টা এরকমও নিব না, আবার আসলাম ক্লাসে টপিক কম বলে 15 মিনিট পড়িয়ে টপিক শেষ হয়ে গেছে, আমরা ওটা শেষ করবো না, বরং আমরা সবসময় একটা অ্যাভারেজ টাইম ডিউরেশনের মধ্যে থাকবো। আমাদের একটা পার্সোনাল এজেন্ডা আছে, এজেন্ডা হচ্ছে যে আমরা বায়োলজিক্যাল ক্লকটাকে ফলো করার ট্রাই করবো, মানে প্রত্যেক দিন যে ডিউরেশনের ক্লাস আমরা ওই ডিউরেশনেই ফলো করবো। তাহলে সব সময় কী হবে জানো, 4 দিন 5 দিন তোমার একটু কষ্ট হবে, 6ষ্ঠ দিনে গিয়ে দেখবে আচ্ছা ক্লাস তো এতক্ষণই হয়, তোমার ব্রেন কিন্তু আগে থেকে প্রিপেয়ার থাকবে। সো আমরা এই জিনিসগুলো করবো, ছোটো ছোটো জিনিস যেগুলো ডিফারেন্স ক্রিয়েট করে, যেটা তুমি নিজেও বুঝতে পারবে না। ওকে, সো আমি যে পরিমাণ ইন্টিগ্রেশনের এখানে সুযোগ আছে, ওরা আমাকে তো ফ্লোর দিচ্ছে, রাজীব ভাই আপনি কী কী ইন্টিগ্রেট করতে চান করান, কিছু ভিজিবল কিছু ইনভিজিবল, কিছু তুমি বুঝতে পারবা, কিছু তোমার চোখের আড়াল দিয়ে চলে যাবে, তুমি টেরে পাবা না যে তোমার কোর্সের মধ্যে এই জিনিসগুলো হয়েছে, বাট এগুলো আমরা করবো। ওকে, সো এটা নিয়ে কি আর কোনো কথা বলবা? না। আচ্ছা, আর্কাইভ ক্লাস ভাইয়ার তো অলরেডি প্রত্যেক বছরই ক্লাস নিচ্ছে, ভাইয়াদের আর্কাইভ ক্লাস আছে। সো ওখান থেকে টপার মেক হয়েছে, ওখান থেকে প্রচুর মেডিকেল স্টুডেন্ট চান্স পাইছে। সো আর্কাইভ ক্লাসগুলো তোমাদের থাকবে, তোমরা ভর্তি হওয়ার সাথে সাথে আর্কাইভ ক্লাসগুলো শুরু করতে পারো। ওকে, বিশেষ করে যারা সেকেন্ড টাইমার আছো, তোমাদের তো ভর্তির দিন থেকে তোমাদের আর্কাইভ ক্লাসগুলো শুরু করা উচিত। আমরা আর এটা নিয়ে কোনো কথা বলবো না। ওকে, আচ্ছা, অনুশীলনী এটা একটা ভেরি ইম্পর্টেন্ট ফিচার, প্লিজ তুমি যদি কিছু বলতে চাও। আচ্ছা, সো অনুশীলনী প্রশ্ন সলভ, এটার অনুশীলনী নিয়ে আরো অনেক কথা আছে, আমি জাস্ট প্রশ্ন সলভ ক্লাসের ব্যাপারটা বলি। আর্কাইভ ক্লাসগুলো থাকবে, ধরো তুমি এখনই তোমরা যারা পড়তে চাচ্ছ, এটা আমরা এখনই তোমাদের সাথে অ্যাড হবে না, বাট যখন ক্লাস শুরু করবো আমরা, ক্লাস শুরু করার পর থেকে আস্তে আস্তে তোমরা দেখবো অনুশীলনী প্রশ্ন সলভ ক্লাসগুলো অ্যাড হয়ে যাচ্ছে। তো এটাতে হবে কি, দেখো এই বছর কিন্তু প্রচুর প্রশ্ন, সংখ্যাটা ভাইয়া একটু পরে আরো অ্যানালাইসিস করবে, ওই জায়গাটা আমি ভাইয়া বলবে। প্রচুর প্রশ্ন কিন্তু তোমার আমি বলতে পারি 75%-এর মধ্যে 50%-এর উপরেই প্রশ্ন এই অনুশীলনী থেকে আসছে। তো অনুশীলনী স্পেশালি ফিজিক্স কেমিস্ট্রিতে তোমার কিন্তু কি দরকার, ধরো তুমি তুমি বলতে পারো ভাইয়া বইয়ের পিছনে অনুশীলনী আছে, উত্তর দেখে দাগায় 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 আমি প্রশ্ন টিক করে মুখস্থ করে ফেললেই তো পারি। বাট তোমরা জানো যে সব যদি তুমি এভাবে মুখস্থ করো, কিছু জায়গায় মুখস্থ করা লাগে মেডিকেলে, বাট সব যদি তুমি মুখস্থ করো দেন তোমার ব্রেনের যে মেমোরি ক্যাপাসিটি ইউ ক্যান্ট হোল্ড ইট এনিমোর, ঠিক আছে? তোমার একটা টাইমে গিয়ে আর নিতে চাবে না। তো তোমাকে কি করতে হবে, যে অনুশীলনীর যে এমসিকিউগুলা সেগুলো বুঝে পড়তে হবে, যে আমি এটা এইভাবে, এইটার মিনিংটা এইটা বুঝাইছে, কেন এই অপশন না হয়ে এই অপশন হলো, এই যে এলিমিনেটিং দ্য রং
রং অপশনস, এইটা কিন্তু জানা দরকার যে আমি ভুলটাকে কোনটা ভুল এটা বাদ দিচ্ছি, সঠিকটা দেখাচ্ছি। তো এই জন্য আমাদের এই প্রশ্ন সলভ ক্লাস থাকবে, যে সলভ ক্লাসগুলো তোমরা একটা চ্যাপ্টার শেষ হবে যাই এখন গিয়ে ওয়েবসাইটে গিয়ে আমরা সলভ ক্লাসটা করে ফেলতে পারবো। অনুশীলনের প্রশ্ন নিয়ে কিছু কথাবার্তা আছে যেগুলো স্টুডেন্ট একটু বিভ্রান্ত হয়, সেটা হলো ভাই অনুশীলনে তো ভুল আছে, আমরা কি ভুলটা পড়বো? প্লিজ দয়া করে এই কাজটা করো না। প্রত্যেক বছরই যে কোশ্চেনগুলো অনুশীলনী থেকে আসে, তুমি দেখবা 4-5টা লেখকের বই একসাথে করো, দেখবা সবগুলো কোশ্চেন নিয়ে কনফিউশন আছে। ওকে, যেমন এবার একটা প্রশ্ন হয়েছে এরকম যে স্পিন্ডল তন্তু তৈরিতে সাহায্য করে কে? আনসার এখানে মাইক্রোটিউবিউলস আছে, ওখানে গোলজি বডিসও আছে। তো এটা নিয়ে আমরা কথা বলবো না। আমি পার্সোনালি বিলিভ করি গোলজি বডি হেল্প করে। গোলজি বডি নিজে কিন্তু স্পিন্ডল ফাইবার তৈরি করে না, বাট স্পিন্ডল ফাইবার সরাসরি তৈরিতে অংশ নেয় কিন্তু মাইক্রোটিউবিউল। সো সুতা মানে তো মাইক্রোটিউবিউল, রাইট? স্পিন্ডল ফাইবার, মাইক্রোটিউবিউল নিজে একটা ফাইবার। সো এই জিনিসগুলো নিয়ে আমরা কথা বলবো। সো আমি একটা জিনিস বলে রাখি, অনুশীলনীতে যদি প্রশ্ন ভুল থাকে সঠিক কোনটা এটা পড়বা। আর একটা বলে রাখি, ধরা যাক বায়োলজি, ফিজিক্স এবং কেমিস্ট্রি, বায়োলজি, ফিজিক্স এবং কেমিস্ট্রি নিয়ে যে পরিমাণ কোশ্চেন আছে, অনুশীলনীতে আছে কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন। আচ্ছা, এখানে এটা উত্তর, ওখানে এটা উত্তর, এগুলো খুব রেয়ারলি আসে, আসবে একটা। তো তুমি আমারে বলো তো, অনুশীলনীতে 50টা বা 500টা কোশ্চেন ভুল দেওয়া আছে, তুমি কি ভুল উত্তরগুলো পড়ে রাখবা? এই 500টা প্রশ্ন পড়তে যে পরিমাণ ইফোর্ট উঠবে, মানে একটা ভুল জিনিস তুমি মাথার মধ্যে নিতেছো, সেখানে তো তোমার কনফিডেন্স শেষ, আবার ওগুলো মনে রাখতে হবে। সো এই জিনিসটা নিয়ে অনেক জায়গায় অনেক ধরনের কথায় অনেকে অনেক কথা বলে। আচ্ছা, অনুশীলনী থেকে তো ওয়ার্ড বাই ওয়ার্ড, তারপর লেটার বাই লেটার তুলে দেয়, তাহলে আমরা কি ভুলটাই মনে রাখবো কিনা? সো এই জিনিসটা মাথায় রাখবা, সঠিক আনসার সবসময় করবা। অ্যাক্সিডেন্টলি হয়তো একটা আসবে, ওইটা নাও আসতে পারে। ওকে, সবসময় সঠিক মনে রাখবা। আর এখানে আরেকটা কথা আছে, নট অনলি অনুশীলনী, বোর্ড। যেমন বিগত সালে, এইবারের আগের বারে সরাসরি প্রশ্ন আসছে হচ্ছে ময়মনসিংহ বোর্ড থেকে। তো বোর্ডের কোশ্চেনগুলো সলভ করতে হবে না, বোর্ডের একাডেমিক কোশ্চেনগুলো সলভ করতে হবে। খেয়াল করে দেখো, অনুশীলনীরগুলো কিন্তু একাডেমিক, বোর্ডের কোশ্চেনগুলো একাডেমিক। আর ডিরেক্ট ফিজিক্স কেমিস্ট্রিতে তো দেয়, বায়োলজিতে একটা বড় অংশ দেয়। বাট এখানে একটা কথা আছে ভাই, আগামী বছর যদি অনুশীলনী থেকে কোশ্চেন না আসে, বোর্ডের কোশ্চেন থেকে যদি কোশ্চেন আসে, তাহলে আমাদের অ্যাপ্রোচটা কী হবে? আমাদের অ্যাপ্রোচ হচ্ছে, আমরা যত পসিবিলিটিস আছে সবগুলোর জন্য নিজেকে প্রিপেয়ার করব। এইটা আমরা এই জন্যই পড়বো যে বাকিরাও পড়বে, তাহলে আমরা তাদের সাথে যদি ফাইট করতে চাই, তাহলে এটা দিয়ে ফাইট করব। আরেকটা জিনিস, সেটা হলো কনসেপ্ট, না ডিপ কনসেপ্ট, না চিত্র দেখিয়ে বুঝিয়ে ওইটা না, যেটা আমি একাডেমিক করি। বাট কনসেপ্ট আমি রাখবই, কারণ গত বছর ফার্স্ট সেকেন্ড, এবার ফার্স্ট সেকেন্ড আমার সাথে ডিরেক্ট কানেক্টেড, এবং এই 4 জনের মধ্যে 3 জন আমার সব কোর্সের মধ্যেই ছিল। চিন্তা করা যায় যে পর 2 বছর ফার্স্ট সেকেন্ড আমার সাথে কানেক্টেড। ওকে, গত বছর তো 2 জনে আমার সব কোর্সে ছিল, এবার হচ্ছে সেকেন্ড আমার সব কোর্সে ছিল, এবং ফার্স্ট যে সে আবার সিক্রেট ফাইলসে ছিল। সো এটা একটা দারুণ ব্যাপার যে টপারদের সাথে আমার একটা কমিউনিকেশন আছে। এবং আমি এই বছর স্টুডেন্ট তো আমার আছে, এবারও সেম অবস্থা হবে, ফার্স্ট সেকেন্ড আমার সাথে কানেক্টেড। বাট এর পরের বছর যে ফার্স্ট এবং সেকেন্ড হবে, সেটা কোত্থেকে হবে ফার্স্ট টাইম আমি বুঝতে পারতেছি। মেডিকেল ইউজুয়ালি বোঝা যায় না কারা ফার্স্ট সেকেন্ড হবে। সো এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার যে বহুদিন পর আমি বুঝতে পারতেছি কারা ফার্স্ট সেকেন্ড হবে। তো তোমাদের ভেতর থেকে র্যাঙ্কার, টপার ইনশাল্লাহ আমরা বের করে আনার সর্বোচ্চ চেষ্টা করব। জাস্ট কথা শুনবা। ওকে, শুরুর দিকে প্রত্যেকটা ক্লাসে এখন আমি এই কথা বলি, আমি এটা তোমাকে পড়তে বলছি, পড়ো। রেগুলার লাইভ করতে বলছি, করো। ওয়াদা করছো কিনা? সবাই প্রমিস করে ক্লাসের মধ্যে, এবং কমেন্টের মধ্যে আমি লিখতে বলি, এই প্রমিস করো। 4 দিন 5 দিন 7 দিন পর নাই, কেন নাই জানো? জাস্ট ক্লাস মিস করার জন্য। পড়া, এডমিশনের জার্নিটা এমন, মনে রাখবা কখনোই সিলেবাস কভার করতে পারবে না। আজকে আমি 2 পৃষ্ঠা যদি পড়াই, আগামীকালকে যদি এক্সাম রাখি, মনে রাখবা এই 2 পৃষ্ঠায় তুমি শেষ করতে পারবে না। বুঝতে পারছো? কারণ এডমিশনের ব্যাপারটা হচ্ছে সবসময় মনে হয়, আচ্ছা কোশ্চেন মনে হয় বাইরে থেকে আসবে। দেখো, ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজির কোশ্চেন কখনো বইয়ের বাইরে থেকে আসবে না, এখানে নিশ্চিন্তে থাকবা। আর ফারিয়াবু আছে, মানিক ভাই আছে, তারা তোমাদের জিকে ইংলিশটা ছোট করে দিবে, ওখানে তোমরা আস্থা রাখবা। ওকে, সো সিলেবাস কখনো শেষ হবে না। সো আমি বলবো, আমরা যা বলবো তা তোমরা ফলো করবা, কোনোদিন কোনো কিছু পেন্ডিং রাখবা না। সারপ্রাইজ কোর্স ফিচার্স, আচ্ছা এটা কেন আমরা স্লাইডটা অ্যাড করছি? কারণ হচ্ছে ভাই, এবারে এক থেকে
এবারে অ্যাড থেকে আমরা হচ্ছে কিছু নতুন নতুন নিয়ে আসতে চাচ্ছি, যেটা আসলে আমার বিলিভ হচ্ছে যে এটা অন্য কেউ ইনশাল্লাহ আপাতত করতে পারবে না, কারণ অন্য কারোর মধ্যে নাই অ্যাকচুয়ালি। তো আমরা অ্যাকচুয়ালি এই জন্য আমরা এটাকে সারপ্রাইজ হিসেবে এনেছি, কারণ আমাদের মনে হচ্ছে যখন স্টুডেন্টরা তাদের একদম কনসেপচুয়াল ক্লাস, ভালো ক্লাসের পাশাপাশি যখন এগুলোকে অ্যাভেল করবে, ওদের প্রিপারেশন একদম টপ নোচ হবে, এবং ওরা তখন বাংলাদেশের যে কোনো স্টুডেন্টের সাথে একদম টপ নোচ স্টুডেন্টের সাথে ফাইট করার মতো এবিলিটি অর্জন করবে। সো এই জন্য ওই পয়েন্টগুলোকে মাথায় রেখে আমাদের এর থেকে আমরা যেন একদম এই যে টেকের পার্টটা আমাদের মিসিং থাকে অনেক সময়। নর্মালি যেমন সবাই কি করে ভাই, নর্মালি এটা ক্লাস করে, একটা টেস্ট মধ্যে গিয়ে একটা এক্সাম দেয়, বাট আমরা আসলে এবার খুবই দারুণ কিছু সিস্টেম আমরা ইনশাল্লাহ তোমাদের সামনে প্রেজেন্ট করবো। আমাদের টেক পার্সন রাজীব ভাই আছেন, টেক জায়ান্ট বলতে পারি, টেক জায়ান্ট বলবো, কারণ হচ্ছে ভাইয়ের আসলে তত্ত্বাবধানে আমাদের অনেকগুলো টেক আমার অ্যাড হচ্ছে, এবং এই ফিচারগুলো তার একদম পড়াশোনাকে সারপ্রাইজ করে দিবে। আলটিমেটলি সে আসলে নিজে ফিল করতে পারবে যে সে বাকিদের তুলনায় কতটুকু এগিয়ে থাকবে, না এটার জন্যই। দারুণ কথা বলছে, একটু বেশি বেশি কথা বলছে, তবে আমি খুব খুশি হয়েছি যে সে তার দিক থেকে জিনিসটা ফিল করে বলছে, সে মিথ্যা কথা বলেনি, চাপাবাজি করেনি। হয় না মাঝে মাঝে যে আমি নিজের মতো করে স্টুডেন্টকে সার্ভ করতে চাই, পসিবল কিনা। সো আমার মনে হচ্ছে পসিবল, সো আমি ট্রাই করছি। এইটা একটা ভিজিবল ইনভিজিবল অনেক ফিচার থাকবে যেটা তোমার ভালো লাগবে, যেটা তোমাকে তোমার এফিসিয়েন্সি বাড়ায় দেবে, পরীক্ষায় ভুল করার হার কমিয়ে দেবে। আরেকটা জিনিস হচ্ছে আমরা আরও কিছু করতেছি যেটার জন্য তোমাকে ডে বাই ডে আমরা আপডেটেড রাখবো, নট নোটিফিকেশন পাঠানো, নট অন্য কিছু। তোমাকে আমরা কানেক্টেড রাখবো। এটা যদি ফান করে হয় আমরা ফান করে, এটা যদি সিরিয়াস কিছু হয় আমরা সিরিয়াসনেস দিয়ে তোমাকে ফান মানে কানেক্টেড রাখবো। আচ্ছা, সারপ্রাইজ ফিচারের মধ্যে কী আছে আমি এখন বলবো না। ব্যাপারটা হলো এরকম, দেখো যখন আমি আজ থেকে 2 বছর আগে মেডিকেলে ভর্তি পরীক্ষাটা হয়ে গেল, হওয়ার পর আমরা খালি বই খুঁড়তেছি, বইয়ের পেজ উল্টাইতে উল্টাইতে আমরা কোথাও পাইতেছি না। ওকে, তো প্রথম দিনে আমরা আন্দাজে 3টা কোশ্চেনের আনসার দিয়ে দিলাম, দিয়ে সলভ দিয়ে দিলাম, বাকিরাও দিয়ে দিল। কোনো অর্গানাইজেশনের এই সলভ 3টা মিলতেছে না। তো যে আগে দিছে বা যে প্রতিষ্ঠানগুলোকে আমরা একটু বিশ্বাস বেশি করি, সবাই সেইটা নিয়ে আবার ঝগড়া শুরু করে দিছে কমেন্ট বক্সের মধ্যে, রাইট? আবার দেখা যাচ্ছে যে রাত 3টার সময় আবার ওইটার উত্তর পাওয়া গেছে, এইটা নিয়ে আবার অনলাইন বিশাল তোলপাড় হয়ে গেছে। তো আমার মনে হইলো যে এটা থেকে বের হওয়ার একটা উপায় আছে। এখন মেডিকেল অ্যাডমিশন পরীক্ষা হচ্ছে, কোশ্চেন তো মেডিকেল অ্যাডমিশন পরীক্ষার 1 ঘন্টা পর সবাই যখন বের হয়েছে কোশ্চেন পাওয়া যায় অনলাইনে, তখন আমরা তালাশ নিয়ে আসলাম। তালাশ কি? কিছুই না, তোমার যে কোশ্চেনগুলো আসে সার্চ করো, বের করো। মানিক ভাইরা তো আমি বলতে চাইছিলাম, মানিক ভাই আপনার ইংলিশ তো প্রাইমারি ভর্তি পরীক্ষার ওখান থেকে ইংলিশ আসে একবারে ওয়ার্ড বাই ওয়ার্ড, অপশন বাই অপশন, রাইট মানিক ভাই? রাইট? এটা কোথায় পাইছি আমরা? এটা তো আগে পাই নাই আমরা, আমাদের তো খুঁজতে অনেক সময় লাগে। নিশ্চয় আপনি 10টা-15টা কোশ্চেন নিয়ে সারাদিন ঘাটবেন না, 10-15 দিন সময় দেবেন না। আমি তালাশের মধ্যে সার্চ করে দেখছি 15টা কোশ্চেনের অরিজিন কোথায়। সো মানিক ভাই কিন্তু এই ফিচারটা রাখবে। আমরা যেমন বলতেছি না অনুশীলনের কোশ্চেন এবং বোর্ডের কোশ্চেন আমরা সলভ করবো, মানিক ভাই কিন্তু সেম কাজটা করবে। আপুর জন্য যেমন আমরা একটা স্পেশাল ফিচার রাখছি, যেটা আমরা তোমাদের এখন বলতেছি না, কোর্সে আসবা যথাসময় আমরা এটা রান করে দিব। এবং আমার তো মনে হয় প্রত্যেক 3 দিন পর পর করে আমাদের একটা ফিচার রিভিল করা লাগবে, এরকম লাইভ করা লাগবে। সো মানিক ভাইয়ের জন্য একটা জিনিস আছে, যথাসময় আপনাকে আমরা দিয়ে দেবো, আপনি দারুণভাবে ইনশাল্লাহ সার্ভ করতে পারবেন। সো আমি যা করতে পারি না এতদিন ধরে, এইটা একটা। দ্বিতীয়ত হচ্ছে আমি নতুন একটা এডটেকের সাথে কানেক্টেড হয়েছি, এর জন্য আমাকে কাজ করতে হবে। সো এবার একটা অস্থির জার্নি হবে, প্লিজ। এটা আমরা বলবো না কি আছে। ওকে, আচ্ছা, এক্সাম সিস্টেম, গেমিফাইড এক্সাম সিস্টেম। গেমিফাইড এক্সাম সিস্টেম নিয়ে আমি বিভিন্ন সময় বিভিন্নভাবে কথা বলেছি, এটা নিয়ে আমরা বেশি কথা বলবো না। আসবে যখন তখন বুঝতে পারবা কেন আমরা ডিফারেন্ট। জাস্ট নামটা একটু মনে রাখো, গেমিফাইড এক্সাম সিস্টেম, জাস্ট এটা মাথায় রাখো, একটু ভাবতে থাকো কি হইতে পারে, তোমরা প্রেডিকশন করতে থাকো যে কি হতে পারে আসলে গেমিফাইড, জাস্ট এতটুকু আগে ঘোষণা দিয়ে রাখা ভালো, আসতেই পারে তো বিভিন্ন দিক থেকে। হ্যাঁ, just জানো এটা কি হবে, এটা পরে জানবো আস্তে আস্তে সব। আচ্ছা, ডেইলি এক্সাম, আমরা এটা নিয়ে কথা বলবো না। ডেইলি এক্সাম মানে কি জানো? তোমার আজকে ক্লাস আছে, আগের দিনের কোশ্চেন থেকে, আগের দিনের ক্লাস থেকে এক্সাম দিবে। এটা টিপিক্যাল, এটা ভেরি টিপিক্যাল। বাট আমরা যেটা করতে পারি, অসাধারণ কোশ্চেন করতে পারি। তোমরা কি জানো, এবার যখন মেডিকেলে চান্স পাইলো, আমরা যখন লাইভে গেলাম, স্টুডেন্টরা যখন তাদের কথা বলতেছিল, নটরডেমের একজন স্টুডেন্ট যে ইংলিশ ভার্সনে পড়ছে, সে আমার একটা দারুণ কথা বলছে, রাজীব ভাই আপনি বাংলা কোশ্চেনের মাঝে মাঝে ব্র্যাকেট দিয়ে দিতেন, যেমন লালা রসে নিঃসৃত এনজাইম টায়ালিন বাংলা লিখছে, আর ব্র্যাকেটের মধ্যে পি দিয়ে পিটি টায়ালিন লিখছি, ওর খুব ভালো লাগছে, বুঝতে পারছো? আবার হচ্ছে লালা গ্রন্থি ব্র্যাকেটের মধ্যে লিখছি স্যালাইভারি গ্ল্যান্ড। তো ম্যাচ করে করে পড়তে পারতো। সো যারা ইংলিশ ভার্সনে আছো তারা জেনে রাখবা, আমাদের কোশ্চেনগুলোতে আমরা এই কাজগুলো করতেছি। ইউজুয়ালি এটা গত বছর আমরা শুরু করছি। তো কোশ্চেন নিয়ে কিন্তু অনেকে কথা বলছিল, আচ্ছা এই ধরনের কোশ্চেন ইত্যাদি ইত্যাদি স্ট্যান্ডার্ড না। দেখো
তোমার হাতে কোশ্চেন দেখো কিভাবে হয়। মেডিকেল এডমিশন পরীক্ষা যখন দিবা তোমার কোশ্চেন হবে এতটুকু ইজি। আমি গ্রাফ পারি না আপু, মাইন্ড করেন না, হ্যাঁ। সিভিলে পড়াশোনা করছে আপু, এখন বললো তো আপনার লাইন ঠিক হয় না, সোজা হয় না, পিলার তো ভেঙে পড়বে। ভালো করে দেখো, কোশ্চেন এতটুকু ইজি আর এতটুকু হচ্ছে তোমার প্রেশার, তাই না? তখন এই ইজি কোশ্চেনটা বেসিক্যালি কি হয়, এরকম কঠিন কোশ্চেন হয়ে যায়, রাইট? তাহলে তুমি যদি এখন কোচিংয়ের সময় একটা স্টুডেন্টের এক্সাম নিতে চাও তাহলে তোমাকে এই পরিমাণ কঠিন এক্সাম নিতে হবে, কারণ এখানে তো প্রেশার নাই, তাহলে কোশ্চেনটা কঠিন করতে হবে, রাইট? তো মাঝে মাঝে এই ধরনের প্রশ্ন ওঠে, স্ট্যান্ডার্ড কোশ্চেন না, স্ট্যান্ডার্ড কোনটারে বলে? স্ট্যান্ডার্ড কোনটারে বলে আসলে এই কোশ্চেনের কেউ আনসার দিতে পারে না। তোমার জাস্ট ভালো লাগে না এই কোশ্চেনটা, এত ভালো কোশ্চেন হচ্ছে, তোমার জাস্ট ভালো লাগে নাই, আচ্ছা ভালো লাগে নাই মানে এটা স্ট্যান্ডার্ড না। এই ধরনের কথাবার্তা শুনবা না, এগুলা অনেক ফেস করে আসছি, এগুলা নিয়ে জাস্ট আমি বলতেছি শুনে রাখো, স্ট্যান্ডার্ড হলো সেইটাই আমি যেটা ফিল করবো আমার স্টুডেন্ট কীভাবে গিয়ে ফাইট করবে, আমি তাকে পারফেক্টভাবে জাস্ট ডেকোরেট করে দিব, সে ব্যাটল ফিল্ডে গিয়ে কেমন ফাইট করবে, দ্যাট ইজ স্ট্যান্ডার্ড। বুঝতে পেরেছো? তাহলে তোমাকে তো আমি এই ধরনের একটা লুল কোশ্চেনে তোমারে আমি এক্সাম নিতে পারি না, তোমারে আমি দিতে পারি না অমুক কত সালে আবিষ্কার হয়েছে, অমুক জিনিসটা ভাইরাস কি আগে আবিষ্কার করছে, এগুলো কোশ্চেন আসে না। 10 বছরে একবার যদি একটা আবিষ্কারকের নাম চলে আসে, প্রত্যেকটা এক্সামের মধ্যে যদি আমি এখন আবিষ্কারক ঢোকাই দিই, এটা কেমন হইলো? এটা শাল তো ভাই আসেই না, হাল তো ভাই এখন আর আসেই না। তো ওই যে এককালে আসছিল ওইটা তো বারবার ঢোকায়, ওইটা যে স্ট্যান্ডার্ড বলে, দ্যাট ইজ নট স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড মানে হলো যেগুলো বেশি আসে সেগুলোতে ফোকাস করা, রাইট? ওখানে প্রেশার এক্সট্রা অ্যাড হবে, তাহলে এখানে কাঠিন্যটা অ্যাড করে দাও। ওখানে হয়তো বাংলা ইংলিশ একসাথে হবে না। আমার একজন স্টুডেন্ট পরীক্ষা দিয়ে এসে আমার কি বলতেছে জানো, ভাইয়া পরীক্ষার মধ্যে এই কোশ্চেনটা আসছে, পিটাইলিন কোথায় থেকে ক্ষরণ হয়। সে অনেকক্ষণ ভাবছে, ছেলেটা এখন ইন্ডিয়াতে পড়াশোনা করতেছে, মেবি পাঞ্জাবে পড়াশোনা করতেছে, এখন সিএসি নিয়ে পড়াশোনা করতেছে, অথচ তার টার্গেট ছিল কি মেডিকেল। সে বলছে পিটাইলিন কোথা থেকে ক্ষরণ হয়, আমি অনেকক্ষণ ধরে, ভাই এটা তো বইয়ের মধ্যে নেই। এখন এই স্টুডেন্টটার যদি আমি আগে এক্সাম নিতাম, টায়ালিন ব্র্যাকেটের মধ্যে পিটাইলিন দিতাম, টায়ালিন বানান পি দিয়ে শুরু হয়, এই ছেলেটা কি পরীক্ষার হলে এক্সামটা দিতে পারতো না? তাহলে এবার বলেন আমাকে স্ট্যান্ডার্ড কোশ্চেন কোনটা? স্ট্যান্ডার্ড কোশ্চেন কি এইটার অনুপাতে কোশ্চেন করা? স্ট্যান্ডার্ড কোশ্চেন হচ্ছে সেইটা যেটা করলে তুই পরীক্ষার হলে সর্বমুখী চাপ সামলাইতে পারবা। ওকে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো, আর যখন কোশ্চেন চলে আসবে তখন বুঝতে পারবা। থ্যাংক ইউ। নেক্সট কোশ্চেনে চলে আসি। এটা আমরা কথা বলছি না, আমরা এক্সামের কথাটা উল্লেখ করে নেই ভাই। আমাদের যেরকম অনুশীলনের প্রশ্নগুলো নিয়ে সলভিং ক্লাস থাকবে আর্কাইভে, এর পাশাপাশি অ্যাকচুয়ালি একটা স্টুডেন্ট যখন অনুশীলনের প্রশ্নগুলো মোটামুটি প্র্যাকটিস করে, তারপরে দেখবে অনেক ভুল হয়, তুমি অনেক পড়ে গেছো তারপর অনেক ভুল হয়। এই জন্য আমরা এবার যেটা করেছি, তোমাদের অনুশীলনী প্রশ্নগুলো প্লাস ভাই উল্লেখ করেছে বোর্ডের প্রশ্নগুলো, এগুলো তোমরা এক্সাম দিতে পারবে। এবং এক্সাম দিয়ে তখন তুমি দেখবা এক সুন্দর করে লিডার বোর্ডে তুমি নাম দেখবা, এবং তুমি দেখবা তোমার কি ভুল আছে, ডাটাগুলো থেকে যাবে। এবং তুমি যখন পরীক্ষার আগে রিভাইজ করবে তখন তুমি সেই ডাটাগুলো দেখতে পারবে যে আমার কোনগুলো ভুল হয়েছিল। সো এই এক্সাম সিস্টেমটা হচ্ছে আমরা তোমাদের সামনে এবার নিয়ে এসেছি, যাতে তোমাদের অনুশীলনী প্রশ্নপত্রে কোনো ঘাটতি না থাকে। কেন? কারণ তোমরা জানো যে এবারে 75টা যে প্রশ্ন এসেছে তার মধ্যে ওভার 40 প্রায় 44টা প্রশ্নের মতোই অনুশীলনী থেকে এসেছে। তো আমরা ওই জায়গাটা ভাই অলরেডি উল্লেখ করেছে, আমরা ওই জায়গাটা কোনো গ্যাপ রাখতে চাই না। এর পাশাপাশি তোমরা যেন অন্য সেক্টরে ইনকেস, এখন দেখো এবার কিন্তু প্রশ্ন নিয়ে অনেক সমালোচনা হয়েছে, এবং আমার ফ্রেন্ড প্লাস আমাদের একটা টিম, তোমরা জানো কি হয়তো বলা হয় নাই, আমাদের টিম থেকে কিন্তু এবার সরাসরি কথা বলা হয়েছে যে সরাসরি অনুশীলনী প্রশ্ন থেকে কেন আসছে এতগুলো, মেডিকেল স্ট্যান্ডার্ড থাকে না। একদম আমাদের টিম, আমাদের ফ্রেন্ডরাই আমরা আমাদের একটা টিম গিয়েছিল এবং আমরা সবাই পার্টিসিপেট করেছিলাম, এবং সেখান থেকে আমাদেরকে কিন্তু ভাই জানানো হয়েছে, টু বি ভেরি অনেস্ট, আমাদের কিন্তু বলেছে যে আমরা নেক্সট টাইম থেকে বিষয়গুলো নিয়ে আমরা কাজ করবো, আমরা প্রশ্নপত্র মান নিয়ে আরও অনেক কাজ করবো। তার মানে আমাদের কিন্তু এবার এইটার পাশাপাশি কনসেপ্টের দিকেও ফোকাস রাখতে হবে। ডেফিনেটলি আমরা ইনশাল্লাহ তোমাদেরকে এই কোর্সে এটাই করবো, কনসেপ্ট একদম ক্লিয়ার রাখবো, পাশাপাশি তুমি যেন এই ব্যাটল ফিল্ডে না হেরে যাও এজন্য এটাও আমরা রেডি রাখবো, মানে ঢাল সবগুলো রেডি রাখবো, তুমি জাস্ট যুদ্ধে যাবা। আচ্ছা, আমি একটা জিনিস এক্সপিরিয়েন্স করাইছি আমার কোর্সের স্টুডেন্টের, একাডেমিক কোর্সের স্টুডেন্টের। সেটা হলো একদিন আমি ইউজুয়ালি কমপ্লিকেটেড কোশ্চেনে আমি তাদেরকে এক্সাম নেই, ম্যাথটা অ্যাড করি বায়োলজির সাথে। এটা দ্বারা আমি দেখতে চাই স্টুডেন্টরা পড়ছে কি না, পড়লে ঠিকঠাক পড়ছে কি না। তো একদিন করছি কি, কঠিন এক্সাম নিতে নিতে একদিন অনুশীলনের কোশ্চেন তুলে দিছি। ওকে, তো তারা ভাবছে না জানি এগুলো কত কঠিন, ওকে, এলোমেলো করে। তো তারপর আমি তাদেরকে ডাটা দেখালাম, ইমরান ভাই পোস্ট ছিল গ্রুপের মধ্যে, যে তোমরা টেকেন ফর গ্রান্টেড নিয়ে নাও অনুশীলনের কোশ্চেনও লাগে,
দেখলাম ডাক দিলাম, পরীক্ষা আসবে, পারবা না। কনসেপ্ট পড়বা, বুঝা শুই না আনসার করবা। শোনো, পড়ালেখা করার জন্য প্রত্যেকদিন ভাই 12 ঘন্টা রাখছি, 8 ঘন্টা রাখছি, এই কাজটা করো না। ভালো করে পড়তে যতক্ষণ লাগে ততক্ষণ পড়বা। সিলেবাস শেষ হয় না, কি হয়েছে? আজকে দেখবা তোমার হচ্ছে ক্লাস ফাইনাল হইতেছে, কয়েকদিন পরেই দেখবা যে আজকে হয়তো বা ফুল প্রিপারেশন নিতে পারো নাই, সাবজেক্ট ফাইনাল হইতেছে, ওই দিনে দেখবো ওই জায়গাটা তুমি কাভার করে ফেলছো। এরপর দেখবো তোমার সাবজেক্ট ফাইনাল, মানে পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল পর মডেল টেস্ট শুরু হয়েছে, তখন আবার কাভার করবা। সো আমি পার্সোনালি বলবো, প্রথম দিন যদি কাভার নাও করতে পারো, তারপরেও ভালো করে পড়াশোনা করবা। থ্যাংক ইউ। মান্থলি এক্সাম অ্যাজ ইউজুয়াল হচ্ছে আমাদের নর্মালি ভাই আমরা কিন্তু এক্সাম আরো অনেকগুলো রেখেছি, এগুলো আস্তে আস্তে রিভিল করবো, ভাই আসলে বলেছে। তারপরও আমরা একটু টাচ দিয়ে রাখি যে আমাদের মান্থলি এক্সাম হবে, এবং এগুলোর প্রত্যেকটাই আমাদের মেডিকেল প্যাটার্নে হবে। একটা স্পেশাল ফিচার আছে, আমরা এটা বলবো, এটা আমরা আজকে লঞ্চ করবো। আজকে লঞ্চ করবো। ওকে, হ্যাঁ রাইট, একটু পরে আমরা লঞ্চ করতেছি ইনশাল্লাহ। আচ্ছা, ফাইনাল মডেল টেস্ট এগুলো আছে, এগুলো নিয়ে আমরা কথা বলবো না। কোর্সে যারা থাকবে ফাইনাল মডেল টেস্ট আলাদা করে পে করতে হবে না, এগুলো কোর্সের সাথেই যায়। এক্সট্রা ফুড, অতিরিক্ত তথ্যের পিডিএফ, আমি এইটার কখনোই পক্ষপাতী না, কিন্তু চাহিদার জন্য আমাদের এটা বাধ্য হয়ে বানাইতে হয়। আপু, ফটোগ্রাফিক মেমোরি বলে একটা টার্ম আছে। ফটোগ্রাফিক মেমোরি হচ্ছে যে আমি একটা যখন বইয়ের একটা পেজ পড়বো, কোন জায়গায় আছে, একটা ইডিয়ট স্টুডেন্টও বোঝে, আচ্ছা ওই জায়গায় ওই পেজে বাম পেজের মধ্যে আছে, দিস ইজ কল ফটোগ্রাফিক মেমোরি। তো এই জিনিসটা সবার জন্য না ভাই। এক্সট্রা তথ্যের পিডিএফ এটা সবার জন্য না। আমি বরং পার্সোনালি এভাবে বলি যে তুমি আজমল স্যারের একটা চ্যাপ্টার যদি পড়ো ভালো করে, আলিম স্যারের বইয়ের পিডিএফটা পড়ো, বাট চ্যাপ্টারটা পুরোটা পড়ো। বুঝতে পেরেছো? একটু সময় নিয়ে পড়াশোনা করো। বাট ওখান থেকে 10-15টা লাইন, 20টা 30টা লাইন যদি আমি তোমার তুইলা দেই, তোমার ফটোগ্রাফিক মেমোরিটা পুরো ডিস্ট্রয় হয়ে যাবে, তুমি এগুলো মনে রাখতে পারবে না। নইলে তো কত স্টুডেন্ট 100-তে 100 পেয়ে যাইতো না? 100-তে 100 পায় না কেন? কারণ এই জায়গায় একটা প্রবলেম আছে। তারপরেও আমরা এটা রাখছি এই জন্য যে কেউ না কেউ যদি ফিল করে আচ্ছা এটার জন্য মনে হয় আমার কনফিডেন্স বুস্ট হবে, ভালো পারবো, আমরা ওই জন্য রেখে দিছি। আমি ঠিক বলছি? এক্স্যাক্টলি ভাই। সিপিআর টিম, এই টার্মটা কে দিছে? রাজীব ভাই, তোমরা সিপিআর হয়তো বা মিনিং অনেকে জানে না ভাই, সেটা হচ্ছে কার্ডিও পালমোনারি রিসাসিটেশন। যখন কোনো একটা পেশেন্ট হুট করে তার মানে খুব অল্প সময়ের মধ্যে তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়, তখন হচ্ছে তোমরা দেখবা কিনা বা বিভিন্ন মুভিতেও দেখায় যে হাত দিয়ে দেখবা চাপে, হাত দিয়ে হচ্ছে একদম বুকের পাশে চাপ দেয় এবং একই সাথে মুখ দিয়ে নিঃশ্বাস দেয়, এবং এটা কিন্তু মেডিকেলে খুবই কমন ভাই, আমরা তো অলরেডি দেখেছি। এটা দিকে হঠাৎ করেই একটা ম্যাজিক্যাল টাইপ কাজ করে, এটা মিরাকেল টাইপের মতো দেখা যায়। সে হঠাৎ করেই তার আলহামদুলিল্লাহ কার্ডিয়াক ওই অ্যারেস্টটা থাকে না, তার খুব স্পিডে ব্লাড ফ্লো হয় এবং সে মোটামুটি বেঁচে যায়। আমরা এবার স্টুডেন্টদের জন্য আমরা সিপিআর টিম রাখবো। অর্থাৎ তোমাদের কিন্তু ভাই এমন হয় যে তোমরা ফার্স্ট টাইমার যারা আছে, একটু পড়তে গিয়ে ভাই দেখা গেছে লাস্টে এডমিশন সময় এসে ডিপ্রেশনে পড়ে যায়। আর সেকেন্ড টাইমার যারা আছে তো পুরো টাইমই আসলে ডিপ্রেশনে থাকে, প্লাস বিভিন্ন রকম সমস্যায় ভুগে, কারণ ওই সময় পুরো এই বড় সাইকেলটা এই ফেজটা পার করতে গেলে আসলে খুব টাফ। এই জন্য আমরা এবার তোমাদের জন্য সিপিআর টিম রেখেছি। রাজীব ভাইয়ের টার্নটা রাজীব ভাই আমাদের সঙ্গে নিয়ে এসেছে, এবং এখানে আমরা ফার্স্ট টাইমারদের জন্য এবার যারা চান্স পেয়েছে ফার্স্ট টাইমার তাদেরকে আমরা ইনশাল্লাহ রাখবো। সেকেন্ড টাইমারদের জন্য যারা সেকেন্ড টাইম দিয়ে চান্স পেয়েছে তাদেরকে আমরা রাখবো। তো দুইটা গ্রুপকেই কিন্তু আমরা এবার আলাদা করে সিপিআর টিম দিয়ে আমরা ওদের গাইডলাইন সেশনটা রান করব। এবং তোমার ধরো পড়তে গিয়ে এখন খুবই হতাশায় আছো, তোমার কাছে এমন একটা অবস্থায় পড়েছো যেটা আসলে অনেকের ক্ষেত্রে কমন, কিন্তু তুমি সেখান থেকে কাটিয়ে উঠে হয়ে পাচ্ছ না, তুমি তখন হেল্প নেবে আমাদের সিপিআর টিমের। এই টিম মেম্বাররা সবাই কিন্তু ফেজটা মোটামুটি পার করে গিয়েছে, কারণ তারা তোমাদের মতো ওই পজিশন থেকেই এখন তারা কিন্তু মেডিকেলে চান্স পেয়েছে। ফার্স্ট টাইমারদের জন্য ফার্স্ট টাইমার, সেকেন্ড টাইমারদের জন্য সেকেন্ড টাইমার। সো এইটা অ্যাকচুয়ালি আমরা মনে করি তোমাদের জন্য ইনশাল্লাহ বেশ হেল্পফুল হবে ভাই। দারুণ কথা বলছো। এটা খুব মানে সহজ জিনিস, বাট আমাদের এটা ম্যানেজ করতে সবসময় কিন্তু আমি দেখছি সবসময় ফেল হয় আর কি, যে আমরা স্টুডেন্টদের মানে মানসিক এই ব্যাপারটাতে আমরা সাপোর্ট দিব, যতটুকু পসিবল হয় আমরা করতে পারি। তারপর আমরা কোনো ডেডিকেটেডলি শেষ পর্যন্ত চালিয়ে নেওয়া মুশকিল হয়ে যায়। কারণ আমি একটা জিনিস খেয়াল করছি, দেখো আমি কিন্তু ডিএমসিয়ান না, আমি কিন্তু ডিএমসিতে ফার্স্ট না, কিন্তু স্টুডেন্ট আমার মুখ থেকে কথা শুনতে আমার স্টুডেন্টদের ভালো লাগে। ওকে, তো আমরা চেষ্টা করব রোস্টার অনুযায়ী, ভাইয়া আপু আমরা যারা সবাই আছি, তোমাদের আমরা মাঝে মাঝে কী দিব, তোমাদের ইস্যুগুলো একটু বলো, আমরা একটা গুগল ফর্ম দিতে পারি। ভাইয়া জিকে নিয়ে একটু প্রবলেম হইতেছে, তাহলে ফারিয়া আপু একদিন তোমাদের নিয়ে সেশন করবো, এক্সট্রা সেশন, জুম সেশন হইতে পারে, লাইভ না, জাস্ট তোমাদের সাথে লাইভ আর কি।
আর সেম ব্যাপার ইংলিশে প্রবলেম হলে ভাইয়া তোমাদের নিয়ে বসবে, সেম ব্যাপার বায়োলজিতে বা অন্যান্য সাবজেক্ট নিলে আমরা তোমাদের সাথে বসবো, এইটা আমরা করবো। বাট এখানে আরেকটা কথা আছে, যারা সেকেন্ড টাইমের প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আমরা কিছু সেশন রাখবো, সেকেন্ড টাইমার যারা এবার ভালো করছে তারা যেন তোমাদের জার্নিটা বুঝতে পারে, ফিল করতে পারে, এবং রিসেন্ট তাজা কষ্ট আছে সেটা যেন তোমাদের সাথে ম্যাচ করে সেম লেভেলে অনুরণিত হয় এবং বুঝতে পারে এবং তোমাদেরকে সাপোর্ট দিতে পারে। ওকে, সেম ব্যাপার ফার্স্ট টাইমারদের ক্ষেত্রে, গতবার যারা ফার্স্ট টাইমার ছিল ভালো করছে তারা যেন তোমাদের সাথে কথা বলে তোমাদেরকে সাপোর্টটা দিতে পারে। ভাই পার্সোনালি এই টিমের টিম লিড হিসাবে আমাদের সাথে আছে হামিম ভাই, উনি টিম লিড স্পেশালি এটার জন্য। ইনশাল্লাহ। কেন সেকেন্ড টাইম প্রিপারেশন নিব ভাই, এগুলো খুবই কঠিন কথা। সেকেন্ড টাইম প্রিপারেশন কেন নেয়, এক আমি বলি, অবশ্যই ভাই, বলবো? অবশ্যই, এটা তো আপনার গ্রাউন্ড ভাই, ফুল গ্রাউন্ড। সেকেন্ড টাইম প্রিপারেশন নেয় কারণ ঠিক সেই মোমেন্টে গিয়ে সে বোঝে ফার্স্ট টাইমে ভালো করে পড়লে চান্স হইতো, চান্স যেহেতু হয় নাই তখন সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়া শুরু করে। বুঝতে পারছো? পাইছে 75, ভালো করে পড়াশোনা করে নেই 75 পাইছে। দেখো 70 পর্যন্ত যাওয়া একটা সাধারণ স্টুডেন্টের পক্ষে পসিবল, একটু পড়াশোনা করছিল 75 পেয়ে গেছে। চান্স পাওয়া এক জিনিস, চান্স না পাওয়া আরেক জিনিস। জাস্ট চান্স পাও না, এটা মাইনে নাও। ওকে, জাস্ট এটা মাইনে নাও, চান্স পাও নাই। কিন্তু তুমি যখন পাইছো ওই যে 55, 60, 70, সাথে সাথে ফিল হয় কি, যদি পড়তাম, আসলেই যদি পড়তাম চান্স হইতো। এই থেকে ফার্স্ট। 2 নম্বর আর একটা কারণ আছে, বলবো নাকি? অবশ্যই। আমার ফ্রেন্ড সারা জীবন আমার লেভেলে কিংবা আমার থেকে কম পাইরা আজকে চান্স পেয়ে গেছে। আমার ক্ষেত্রে কেন এমন হলো, দ্বারা দেখাই দিতেছি। সেখান থেকে সেকেন্ড টাইপের প্রিপারেশন নেওয়া শুরু হয়ে যায়। বুঝতে পেরেছো? তারপরে ওই কথাগুলো চলে আসে, ভাই আমার স্বপ্নই ডাক্তার হওয়া, ভেরি গুড, আমি সম্মান করতেছি, এই জন্য সেকেন্ড টাইমের প্রিপারেশন নেওয়া শুরু হয়। কিছু ফ্যামিলি আছে, খুবই ভালো ফ্যামিলি, প্রথমবার হয় নাই, মেডিকেলে যেহেতু সেকেন্ড টাইম সুযোগ আছে, চেষ্টা করো, তারা সাপোর্ট করে, তারা নেয়। বুঝতে পেরেছো? তাহলে মোটামুটি 4টা কারণ হলো সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার কারণ। যে কোনো একটা কারণ তুমি খুঁজে দেখো, তোমার দিকে আঙুল তোলো, দেখবা একটা পায়ে যাবা। আমার ক্ষেত্রে কি হয়েছিল, আমার ক্ষেত্রে পড়ালেখা করি নাই ফার্স্ট টাইমে, যখন দেখলাম আচ্ছা 50 পাইছি, সেবার 58 পেয়ে চান্স হয়েছে রংপুর মেডিকেলের কথা বলতেছি আর কি, সেবার 58 পেয়ে একজন রংপুর মেডিকেলে চান্স হয়েছে, তাহলে আচ্ছা আর একটু পড়াশোনা করলে 8 মার্ক পাইতাম। এই জন্য সেকেন্ড টাইমের প্রিপারেশন নেওয়া শুরু করছে। আমার বাপ তো আমারে বলে যে গরিব মানুষের জন্য মেডিকেল না, হে রংপুরে যাতায়াত করে আর কি, আমার বাবা কিন্তু গ্রাম্য ডাক্তার, তো মাঝে মাঝে রংপুরে তারা যাইতে হয়। তো সে নাকি দেখে যে হসপিটাল থেকে ক্লাস করে বের হয় বা যায় সাদা অ্যাপ্রন এবং দেখতে খুব সুন্দর। আমার বাবার ধারণা হয়ে গেছে সুন্দর বা স্কিন ফর্সা মানে আর ধনী, তো তার ধারণা হয়েছিল এটা। বাট যাই হোক না কেন, মানুষের নানা ধরনের ধারণা থাকতে পারে, হয়ে গেছে। আর মেডিকেলের মানুষজন এমনিতেই সুন্দর হয়। তোমাদের ভাইয়াকে দেখো, ভাইয়াকে যখন আমি প্রথম দেখি, ভাইয়াকে যখন প্রথম দেখি একদিন সন্ধ্যার দিকে আমার সাথে দেখা করতে আসে, আমি ভাইয়াকে খুঁজে পাইতেছি না, কিন্তু ভাই এখন কত সুন্দর হয়ে গেছে। ওকে, এটা দেখিয়ে দেওয়ার জন্য, স্বপ্ন থাকলে স্বপ্ন, আর একটা হলো দেখিয়ে দেওয়া। যেটাই হোক না কেন সেকেন্ড টাইম প্রিপারেশন আমরা এই জন্যই নিই। ওকে, আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, সেকেন্ড টাইমে কিন্তু কি হয়েছে, 5 থেকে 3-এ নেমে আসছে। এটা সো 2 মার্ক কমে যাওয়া মানে ভালো একটা চান্স। তো সেকেন্ড টাইমটা ডিএমসিতে চান্স পাচ্ছে। তুমি এখনই একজনকে ফোন দিয়েছিলে, কত বলছে? প্রায় 12 জনের মতো, 12+। তার রেকর্ডে 12 জন যে সেকেন্ড টাইম থেকে ডিএমসিতে চান্স পাইছে। সরি, মোল্লায় যাও আরো বেশি পাবা, দ্বিগুণ পাবা, অন্য জায়গায় যাও আরো বেশি পাবা, রাইট? এবং সেকেন্ড টাইম থেকে টোটাল স্টুডেন্ট মোটামুটি 1/4 চান্স পায় মেডিকেলে। আমি তো পার্সোনালি বলতে চাই 1/3, 3 ভাগের 1 ভাগ। ভাইয়া বলছে না, এত না, 1/4, ভেরি গুড। 1/4 মানে মেলা স্টুডেন্ট, বুঝছো? এই 3 মার্ক ফাইট করা, ডিপ্রেশন ফাইট করা, অ্যাংজাইটি ফাইট করা, পরীক্ষার হলে গিয়ে আবার যদি পা পিছলে যায়, ফাইট করে আসা, ভেরি টাফ। সো এটা বড় নাম্বার একটা, রাইট? আর কিছু বলবো না? সফলতার হার কতটুকু মেডিকেলে, এটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, বলবো নি? বলেন ভাই। আচ্ছা, মেডিকেলে মোটামুটি বাংলাদেশে কোন কোন জায়গায় মেডিকেল কোচিংগুলো হয় এটা আমরা জানি। ওকে, মোটামুটি ধরা যাক 20 থেকে 30 হাজার স্টুডেন্ট প্রিপারেশন নেয়, 20 থেকে 30 হাজার, হ্যাঁ এরকমই। এবং 20 থেকে 30 হাজার স্টুডেন্টের মধ্যে দেখবা 5000 এর চান্স। আচ্ছা ধরা যাক 50 হাজার স্টুডেন্ট পরীক্ষা দেয়, ধরা যাক তোমার মন চাইলো আচ্ছা ভাই না 70 হাজার, রাইট?
তুমি বলো তো একটা ক্লাসের মধ্যে যখন 70-100 জন ক্লাস করে, মোটামুটি ধরে নেওয়া যায় না যে 10 জন খুব ভালো স্টুডেন্ট, খুব ভালো পড়াশোনা করতেছে, 10% বা 12% কিছু একটা। তাহলে বলো তো এখানে আসলে কতজন স্টুডেন্ট আসলে ভালো প্রিপারেশন নিচ্ছে? 15K, সারা দেশ মিলে 15,000 স্টুডেন্ট আসলে প্রথম থেকে শেষ পর্যন্ত সিরিয়াসলি প্রিপারেশন নেয়। এবং তুমি খুঁজা দেখো এর থেকেও কম। মেডিকেলের সিট কয়টা? 5,000 ভাই। 5,000। 5,000। তার মানে পরীক্ষা দিবা পসিবিলিটিস অনেক হাই। ওকে, মেডিকেলে কিন্তু মোটামুটি 1,00,000-1,50,000 স্টুডেন্ট পরীক্ষা দেয় না রে ভাই, সবাই স্টুডেন্ট না। ওকে, আছে জিপিএ, লাগাও মেডিকেল এক্সাম। মেডিকেল ইঞ্জিনিয়ারিং করে ভার্সিটি করে দিচ্ছে মানে হ্যাঁ। খুব এক্সাম। হ্যাঁ, ফার্স্ট এক্সাম, প্রথম exam। এটা একটা পয়েন্ট। এটা একটা point। ইয়েস, ফার্স্ট এক্সামে মেডিকেল হয়, সবাই সবাই পার্টিসিপেট করে। সো আমি বলি, তুমি যদি এই 15,000-এর মধ্যে থেকে সিরিয়াস প্রিপারেশন নাও, যে বাংলাদেশে যে সিরিয়াস 15,000 প্রিপারেশনিস্ট, আমি তাদের মধ্যে একজন, মোটামুটি পার সিট তোমাকে জাস্ট 2 জনকে কি করতে হবে? ফাইট করতে হবে, রাইট? মাত্র 2 জন তোমার এগেইনস্টে। ওকে, আলটিমেট মেডিকেল ইয়ান 14 ফেব্রুয়ারি, এমন দিনে আমরা দিয়ে দিছি, এই দিনে কিন্তু প্রশ্নের সুযোগ আছে আর কি। এটা যদি বৃহস্পতিবার হইতো, শনিবার হইতো, একটা ক্লাসের জন্য বাইরে গেলে কিন্তু ইস্যু হইতো না, কিন্তু ফ্রাইডেতে এমনিতেও তোমরা বাসার বাইরে যাইতে পারবে না। ফ্রাইডেতে ফ্রেন্ডের সাথে এমনি দেখা করতে যেতে পারে। সো আমরা ওই দিনে রাখছি একটা স্পেশাল ডে, যে যেই দিন তোমার বাসার বাইরে গেলে ফ্যামিলি চিন্তিতও হতে পারতো, ওই দিন আমরা তোমাদের এটা রেখে দিছি, আলটিমেট মেডিকেল ইয়ান। বাসায় বসে যেন কাজে লাগাইতে পারো সময়টা। হোয়াট ইজ আলটিমেট মেডিকেল ইয়ান? আপনি কিছু বলতে চান? আচ্ছা, আলটিমেট মেডিকেল ইয়ান শব্দটা মানে যে মেডিকেলেই যাচ্ছ, ব্যাপারটা এমন না। ব্যাপারটা হচ্ছে তুমি তোমার জাজ করবা, ভাই আমি কিছুই পড়ি নাই বা যতটুকু একাডেমিক পড়েছি ওইটা দিয়ে আমি একটু আমার জাজ করতে চাই। আচ্ছা, 100 কোশ্চেন চলে আসছে, ভাই আমি তো যা আছে পরীক্ষা দিয়ে মোটামুটি 70 পাইছি, তো ধরে নাও তুমি মেডিকেলে 50 মার্ক পাবা এই প্রিপারেশন দিয়ে, বা 60 মার্ক পাবা। এটা মাথায় রাখবা যে তুমি যেমনই পড়ো এই পরিমাণ মার্ক পাবা। ওইটা একটা থ্রেশহোল্ড আর কি, না পড়লেও এই পরিমাণে গিয়ে সবাই থেমে যায়, তাই না? 50-60 সবাই পায়, 6 পায়, মানে মোটামুটি যারা বেসিক মোটামুটি আছে। সো 70-75 যদি পেয়ে যাও এই অবস্থায়, তারপরে তুমি মেডিকেলে গিয়ে 50-60 পাবা। তাহলে আরেকটু যদি পড়াশোনা করি ভাইয়া, তাহলে তো আমি 50-60 থেকে কী হবে, 70-75-80-তে চলে যাইতে পারবো। এরপর তুমি যখন জার্নি শুরু করবে, অ্যাডমিশনের জার্নি, তুমি একদিন খেয়াল করে দেখবা তুমি 70 পাও না, তুমি 80 পাওয়া শুরু করছো, সাথে সাথে তুমি তোমারে বলবা কি, আমি মোটামুটি 60 থেকে 70 পাচ্ছি। এবং এক সময় গিয়ে দেখবা তুমি 90 পাওয়া শুরু করছো, তো আমার 70 থেকে 80 মেডিকেলে গিয়ে তুমি পাবা, বা 75 পাবা। তো এই 80-90 যখন তুমি যাবা, তখন তুমি তোমার বোঝাইতে পারবা যে আলটিমেটলি আমি মেডিকেলে যাচ্ছি, যদি কোনো অ্যাক্সিডেন্ট না হয় এবং ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যদি সেম পেসে আমি পড়াশোনা করি। সো আলটিমেট মেডিকেলিয়ান একবার হবে 14 তারিখে। এরপর থেকে আমরা প্রত্যেক 15 দিনে আমরা একটা জিনিস রান করতেছি, দ্যাট ইজ কল্ড র্যাঙ্ক ডিটেক্টর। ইন্ডিয়াতে এটা খুব জনপ্রিয়, বুঝছো, টেস্ট সিরিজ। র্যাঙ্ক ডিটেক্টর বলে আমরা একটা নতুন জিনিস চালু করতেছি। তুমি যেখানেই পড়ো, যে কোচিংয়েই পড়ো, অফলাইনে পড়ো, অনলাইনে পড়ো, তোমার কাজ হলো প্রত্যেক 15 দিনে, 7 দিনেও আমরা করতে পারি, আমরা তোমাদের একটা মেডিকেল স্ট্যান্ডার্ড কোশ্চেন দেব। তুমি এসে এক্সাম দিবা এবং প্রত্যেক 7 দিন বা 14 দিন পর পর দেখবা তোমার কোনো আপগ্রেডেশন হচ্ছে কিনা। তাহলে তুমি তোমার র্যাঙ্কটা নিয়ে কি করতে পারবা, আচ্ছা আমার এইরকম র্যাঙ্ক আসতে পারে, আমরা কতটুকু মার্ক পাইলে তুমি কোন মেডিকেলে যাইতে পারো এই প্রিপারেশন দিয়ে, বা কতটুকু মার্ক পাচ্ছ তুমি মেডিকেলে যাবা কি না এই প্রিপারেশন দিয়ে, আমরা মোটামুটি প্রবাবল একটা কমেন্ট তোমাকে দিয়ে দেব। বুঝতে পেরেছো? সো আমরা র্যাঙ্ক ডিটেক্টর বাংলাদেশে ইউজুয়ালি এইটা নাই, এটা আমরা করতেছি, এবং ইঞ্জিনিয়ারিং ব্যাচের সেম কাজটা করা হচ্ছে। র্যাঙ্ক ডিটেক্টর তোমার যা প্রিপারেশন আছে মোটামুটি 7 দিন বা 14 দিন পর পর আমরা করে একটা এক্সাম নেবো। তুমি যে কোচিংয়ে থাকো না কেন, শুক্রবার করে আমরা এই এক্সামটা নিব, তুমি এসে পরীক্ষা দিবা, তোমার র্যাঙ্ক কত হতে পারে, প্রবাবল র্যাঙ্ক আমরা তোমাদের জানিয়ে দেবো। সো ফার্স্ট টাইম এটা লঞ্চ করতেছি, এটা খুব দারুণভাবে কাজ করবে। ওকে জি ভাই, ফার্স্ট এক্সামটার নাম হচ্ছে পটেনশিয়াল Ultimate medical. গত বছর তো আমি পটেনশিয়াল মেডিকেল রান করছিলাম আর এই জন্য এটা বলতেছি, আলটিমেট মেডিকেল। আর তারপরের সপ্তাহ থেকে কি শুরু হচ্ছে, র্যাঙ্ক ডিটেক্টর। যেখানেই থাকো, যেখানেই পড়ো, আসবা, এক্সাম দিবা, ঠিক আছে? ব্যাপারটা এমন না যে তুমি এখানে এক্সাম দেওয়ার সাথে সাথে আমরা তোমার ইনফরমেশন চান্স পেলে শেয়ার করবো, এমন না। এক্সাম সিলেবাস
আমরা আমরা যেটা প্ল্যান করেছি যে একদম মেডিকেল প্যাটার্ন নেই। ফার্স্টে ভাবছিলাম যে তোমরা যেহেতু ইংলিশ জিকে পড়ো না, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি দিয়ে রাখবো, বাট পরে আবার এটাও চিন্তা করলাম যে তুমি যেহেতু আলটিমেট মেডিকেলিয়ানই নাম দিয়েছি, সো মেডিকেলের মতো করেই তোমাকে জাজ করানো উচিত। সো সেজন্য ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি জিকে ইংলিশও থাকবে। এখন তুমি বলতে পারো ভাই আমরা জিকে, তুমি যা জানো তোমার এমন এমন জিকে আমরা চুজ করব যে জিকে গুলা তুমি হয়তো অনেক কিছু তোমার যদি বেসিক জেনারেল নলেজের আইডিয়া থাকে তাহলে তুমি পারবা। ইংলিশ তুমি ইন্টারমিডিয়েটে পড়ছো, এসএসসি থেকে পড়ে আসতেছো ছোটবেলা থেকে, ওই বেসিক ইংলিশ তুমি কতটুকু পারো সেটাই দেখো। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সিনোনিমস, তোমার ভোকাবুলারি কতটুকু আছে, গ্রামার কতটুকু মনে আছে, সেগুলাই দেখো। আর বাকি সব তো আছে। আচ্ছা, এটা নিয়ে আমরা ফেসবুকে পোস্ট দিব গ্রুপগুলোতে, তখন তোমরা ওখানে প্রশ্নও করতে পারবা। ম্যাটেরিয়ালস কি কি ম্যাটেরিয়ালস? আচ্ছা, সো আমাদের ম্যাটেরিয়ালসের মধ্যে ম্যাটেরিয়ালসটা আগেই তোমাদের একটা ডাউট ক্লিয়ার করি, তোমরা লিঙ্কে গেলেও বুঝবা। ম্যাটেরিয়ালসটা কিন্তু আমাদের কোর্স ফি, যেটা কোর্সের সাথে অন্তর্ভুক্ত নয়, এটা হচ্ছে একটা অ্যাড অন সার্ভিস। যে তুমি যদি মনে করো, যদি ধরো এখন তোমরা বলতে পারতা যে ভাইয়া আপনারা ম্যাটেরিয়ালসটা ইনক্লুড করে কোর্স ফিটা একদম ফিক্স করে দেন, যে কোর্স কিনলেই ম্যাটেরিয়ালস, তাহলে তো ভাইয়া কোর্স ফি আরো ইনক্রিজড হবে, বেড়ে যাবে। তো সেই জায়গায় আমরা ভাবলাম, অনেক স্টুডেন্ট মনে করতে পারে যে ভাইয়া আমার এই ম্যাটেরিয়ালসগুলো, আমার হয়তো তোমার কাছে একটা প্রশ্ন ব্যাংক আছে, তোমার কাছে হয়তো একটা কিছু তুমি অন্য জায়গা থেকে তুমি চিন্তা করতেছো, না আমি অন্য জায়গা থেকে কিছু একটা নিব, বা আমার হয়তো এটা লাগবেই না। তো সেই জায়গায় আমরা ম্যাটেরিয়ালসটাকে আলাদা রেখেছি, যে তোমরা যদি ভাবো যে ভাই আমি ম্যাটেরিয়ালস আলাদা নিব, সো তখন তোমরা এটা ম্যাটেরিয়ালস আলাদা পারচেস করতে পারবা। সেটার জন্য আমাদের ওয়েবসাইটে বন্দিপাঠশালা.com এ তোমরা মেরিট ট্রুপস ম্যাটেরিয়ালস নামে পাবা। আর ম্যাটেরিয়ালসে 6টা মিনি প্র্যাকটিস বুক, যেখানে বায়োলজির 2টা, কেমিস্ট্রির 2টা, ফিজিক্সের 2টা, 6টা মিনি প্র্যাকটিস বুক, জাস্ট প্র্যাকটিস, রেগুলার বাসায় বসে প্র্যাকটিস। একটা কোয়েশ্চেন ব্যাংক থাকবে, যেখানে আমাদের বিগত বছরের সব প্রশ্নগুলো সুন্দরভাবে চ্যাপ্টার ওয়াইজ আলাদা করা। হ্যাঁ, জাস্ট তুলে দিছি এরকম না, চ্যাপ্টার ওয়াইজ। বায়োলজির 24টা চ্যাপ্টার, এই 24টা চ্যাপ্টারে বিগত বছরে কিভাবে আসছে ওই ক্রম অনুসারে আমরা সুন্দর করে সাজিয়ে রাখছি। আর হচ্ছে 10টা মডেল টেস্ট থাকবে, যেগুলোতে ওএমআরও থাকবে। এই ওএমআরে তোমরা হচ্ছে যে বাসায় বসে এক্সাম দিবা, এবং সেখানে ওএমআর কিভাবে নিজেই নিজের ভুলগুলো জাস্টিফাই করতে পারবা। এবং এক্সাম সিস্টেম নিয়ে রাজীব ভাইয়ার অনেক কিছু সুন্দর টেক এখানে ডেভেলপ করে রাখছে, সো তোমরা সেগুলোর হেল্পও নিতে পারবা। এই যে মিনি প্র্যাকটিস বুকটা নিয়ে আমি কথা বলবো, সেটা হচ্ছে মিনি প্র্যাকটিস বুকে আমরা যদি নাম দিচ্ছি মিনি, কিন্তু আসলে সেখানে প্রশ্ন কোনো ঘাটতি রাখি নাই। তো আমরা এই প্র্যাকটিস বুকের মধ্যে অনেকগুলো প্যাটার্নে ভাগ করেছি। যেমন ধরো একদম 70 to 80% একদমই মানে আমাদের যে মেইন বইগুলো আমরা পড়ি, যেমন হচ্ছে ধরো আমরা আজমল স্যারের বই পড়ি, হাসান স্যারের বই পড়ি, এই বইগুলো থেকে রাখছি। এর পাশাপাশি আমরা এগুলোর এক্সট্রা যে অন্যান্য যে আমরা বিভিন্ন এক্সট্রা তথ্য পড়ি না, তোমাদের একটু সাময়িক প্র্যাকটিসের জন্য যেন প্র্যাকটিস করতে পারো আলটিমেটলি, সে 5 to 10% আমরা ওগুলো রেখেছি। এর পাশাপাশি 10% আমরা আবার মিক্স করে অনুশীলনী কিছু প্রশ্নপত্র রেখেছি, যেন একটা টোটাল প্র্যাকটিস বুকটা যখন তুমি সলভ করবা একটা গ্রস একটা আইডিয়া হবে তোমার। তো এইভাবে অ্যাকচুয়ালি সাজিয়েছে, এবং এটা তোমাদের জন্য আমরা অ্যাড অন সার্ভিস হিসেবে রেখে দিচ্ছি। ভাই দারুণ বলেছ। ম্যাটেরিয়ালস ফি হচ্ছে 2000, প্রফিট আছে এটার মধ্যে। ম্যাটেরিয়ালস অ্যাকচুয়ালি 6টা বই, 7টা বই, 10টা মডেল টেস্ট, এবং এর পাশাপাশি তোমাদের কুরিয়ার করে পাঠানো, এগুলোর মেকিং, মানে পুরো জিনিসটা অ্যাকচুয়ালি তোমাদের একটা গুড সার্ভ করার জন্য। আমি নিজে আমার পাবলিকেশনস অনেক বই হয় সিক্রেট ফাইলসে, তোমরা অনেকেই ভাবো ভাই এটা প্রিন্ট করতে তো 120 টাকা লাগতেছে, তাহলে 500 টাকা কেন রাখি? তাই পার্সোনালি তোমরা কখনো জানো না, 120 যোগ 120 240 আসলে ভিজিবল এবং ইনভিজিবল কস্ট আর কি। সো এখানে 2000 আছে, এখানে তো লোকবল কানেক্টেড থাকবে, স্টোরেজ আছে, ট্রান্সপোর্ট আছে, কুরিয়ার আছে, প্যাকেজিংস আছে, তাই না? আর অনেক মানুষকে তোমাকে রেগুলার পে করতে হবে, কুরিয়ারে যাবে, অনেক কিছু আছে। সো আর মনে হচ্ছে ঠিকই আছে, খারাপ না। এবং যেহেতু অপশনস আছে স্টুডেন্টের হাতে, তারা চাইলে নিতে পারে, নাও নিতে পারে, ডিপেন্ডস অন ইউ। আচ্ছা, আমাদের এবার কোর্স ফি মানে এই টোটাল কোর্স ফি আসলে 66,000 টাকা, তো কমিয়ে আমরা 5,000 টাকায় করেছি। এই তো আর কি স্ট্যান্ডার্ড, এখন মোটামুটি সবাই সেম একটা প্যাটার্ন ফলো করতেছে। এবং আমরা এবার যেহেতু অনেক বেশি সার্ভিস অ্যাড করতেছি, অনেক বেশি মানুষকে আমরা ইন্ট্রোডিউস করতেছি, তুমি দেখতে পাবো না, পর্দার আড়ালে অনেক মানুষ আছে। স্টিল দেখো ফারিয়াবু নাই, দেখা যাচ্ছে না, কিন্তু ফারিয়াবু কিন্তু কাজ করতেছে। উনি কিন্তু কিছুক্ষণ পর পর মাথা নট করে বলতেছে হ্যাঁ ঠিকঠাক আছে,
সো এরকম ইনভিজিবল অনেক মানুষ আছে, বুঝতে পেরেছো? সো যাদেরকে নিয়ে আমরা কাজ করব, সো আশা করছি ওর্থ ইট, এবং আমরা চেষ্টা করব তুমি যেটা পে করবার তার থেকেও আমরা আরও অনেক বেশি সার্ভিস দিতে। আর এইটা একটা সমস্যা যে অনেক বেশি সার্ভিস দিতে গেলে হয় কি মানুষজন তুলনা করে, আচ্ছা এটা লেভেলে এটা গেল না। বাট এবার যেহেতু টেক নির্ভর বেশিরভাগ সার্ভিস, যে কারণে দেখবো সবগুলো 10 in 10 ফিল হবে। ওকে, এবার আমাদের ভাই অ্যাকচুয়ালি আমার মনে হয় যে এড টেক মানে এডুকেশন টেকনোলজি এই দুইটারই সমন্বয়টা একদম পারফেক্টলি মানে সংগঠিত হবে আমার এটা মনে হচ্ছে। যে সবসময় তো আমরা বলি যে এড টেক আসলে দিন শেষে এডুকেশনটাকেই আমরা দেখি, পড়াচ্ছি এক্সাম হচ্ছে এগুলাই বলতেছি। বাট এই যে টেকের জায়গাটা, যেটা হয়তো অফলাইনে অনেক জায়গায় এটা হয়তো সম্ভব না, হয়ে ওঠে না, হ্যাঁ, সেখানে ক্লাস করো এক্সাম দাও এগুলাই হয়ে থাকে। তো এইটা এবার একটা মানে 50-50 রোল প্লে করবে। সো এডুকেশন টেকনোলজি দিয়ে তোমার প্রিপারেশনটা যত বেস্ট করা যায়, উই আর দেয়ার ফর ইট। আমি ভাইয়ের কথাই বলি, ভাইয়ের ক্লাস নাই, অনলাইনে এক্সাম নাই, মাঝে মাঝে একটু হার্ড কপি তোমাদের কন্টেন্ট দিয়ে দেয়, আবার বলে ভাই এর থেকে ক্লাস নিতেছে। হ্যাঁ, এইটাই আসলে এক্স্যাক্টলি এটাই মানে টেকের জায়গাটা একটা মিসিং থেকে যায়। হ্যাঁ, টেকের জায়গায় এতটুকুই থাকে যে তোমাদেরকে অনলাইনে ক্যামেরা রেখে পড়াচ্ছি, ওই অনলাইনে এক্সাম নিচ্ছি, এতটুকুই টেকের জায়গাগুলো থাকে এবং এটাই সচরাচর হয়ে আসতেছে সব জায়গায়। বাট রাজীব ভাই এবার একটু ঠিক আছে, ডিফারেন্ট স্ট্র্যাটেজি রাখতেছে। সো Yes. ইনশাল্লাহ আমরা সেই জায়গাগুলো, এবং তোমরা প্রতিনিয়ত আপডেটেড হবা। একটা ব্যাপার থাকে না যে কোনো অ্যাপ অনেক সময়, এই যে ফেসবুক অনেক সময় আপডেট নেয়, তুমি কিন্তু একবারই ইনস্টল করছো বাট তোমার কিন্তু আপডেট নেওয়া লাগে। হ্যাঁ, প্লে স্টোরে গিয়ে একবার আপডেট দেওয়া লাগতেছে, মেসেঞ্জার দেওয়া লাগতেছে। সো আমাদের জায়গাটা এরকমই হবে, তুমি দেখবা কিছুদিন পর পর একটা আপডেট আসতেছে, কি হলো হ্যাঁ এইটা অ্যাড হচ্ছে, ও আচ্ছা, আবার 1-2 মাস পরে শুনবা। আমি এটা বিশ্বাসও রাখি যে রাজীব ভাই হুট করে একদিন বলবে, এই হৃদয়, হামিম, তোমরা আসো তো আরেকটা জিনিস একটা আপডেট করি, চলো এটা করে ফেলি। Thank you. সো এটাও হতে পারে। থ্যাংক ইউ হৃদয় ভাই, একটু বেশি বলতেছে। সো সামনাসামনি বললে একটু অড ফিল হয়। আমরা চেষ্টা করব, শোনো, টেক 2 ধরনের হয় এডুকেশনে, একটা হলো নেসেসিটি আর একটা হচ্ছে বিলাসী পণ্য। সো আমরা নেসেসিটিটার দিকে ফোকাস করছি। ওকে, এক্সাম সিস্টেমটা কেমন হওয়া উচিত, ওটা গেমিফাই করলে কীভাবে তোমার এফিসিয়েন্সি বাড়াবে, আমরা ওই দিকে নজর রাখছি। ওকে, তোমাকে আমরা এমন কোনো টেকনোলজি দিব না যে টেকনোলজিটা তোমার দরকার নাই, বা তুমি দিলে তুমি খুশি হবা এবং এই খুশি থেকে আসলে লাভ হইল না দিন শেষে, এইটা আমরা করবো না। বাট আমরা তোমাদের কিছু নেসেসিটি টেক দিব ইনশাল্লাহ, আমরা চেষ্টা করবো ম্যাক্সিমাম ট্রাই করতে। বাট একটা জিনিস আবার বলতেছি, আমরা আসলে পড়ানোর মানুষ, সবার আগে হচ্ছে ক্লাসে আমরা ভালো পড়ানোর ট্রাই করব, এক্সামের সবাই বেস্ট কোশ্চেনে এক্সাম নেওয়ার ট্রাই করব। আর যে মিডিয়ামের থ্রুতে তোমাদের কাছে সার্ভিসগুলো যাবে, সেই মিডিয়ামটাকে আমরা আরও একটু আরামদায়ক করব, বা হচ্ছে আর একটু ইন্টারেক্টিভ করবো যাতে তোমাদের ভালো লাগে। আমার কথা এই পর্যন্তই। ভাইয়ারা আপুরা যদি আর কেউ কথা বলতে চায় অবশ্যই কথা বলুন প্লিজ। সো মনে হয় যে দ্যাট ওয়াজ আ গুড সেশন। তোমাদের সবার পক্ষ থেকে সবাই, মানিক থেকে শুরু করে একদম ফারিয়া আপু পর্যন্ত সবাই, আমরা তোমাদেরকে এটাই কনভিন্স করানোর চেষ্টা করেছি যে আমাদের এবারের প্ল্যানটা কিভাবে আমরা আসলে সব কিছু রেডি করেছি। সো আমরা ইনশাল্লাহ নিজেদের কাছে প্রমিসড যে আমরা তোমাদেরকে কি প্রোভাইড করব। জাস্ট যেটা আসলে দরকার সেটা হচ্ছে তোমাদের সিরিয়াসনেস, তোমাদের ডেডিকেশনটা, তোমাদের পড়াশোনার প্রতি অ্যাকচুয়ালি ডেডিকেশন, এবং ইভেনচুয়ালি যে হার্ডওয়ার্কটা লাগবেই। তুমি গভর্নমেন্ট মেডিকেলে প্রবেশ করবা আর তুমি বলবা যে আমি ঘুমায় ওই দিনে 1 ঘন্টা কোনো মানে না পড়ে হাসতে ঘুরতে ফিরতে আমি চান্স পেয়ে গেছি, দ্যাটস কোয়াইট ইম্পসিবল। হ্যাঁ, দ্যাটস কোয়াইট ইম্পসিবল আনলেস ইউ হ্যাভ লাইক মানে সুপার ডুপার ম্যাজিক্যাল ব্রেইন অর সামথিং এলস। হ্যাঁ, এটা একটা কথা আছে, হ্যাঁ, যে না পড়লা চান্স আসলে পাওয়া যায় না মেডিকেলে। এই জিনিসটা মাথায় রাখো। কোশ্চেন যত সহজই হোক, কোশ্চেন শুধু এমসিকিউ হোক না কেন, না পড়লা কেউ চান্স পায় নাই, বরং পড়লা চান্স না পাওয়ার সংখ্যা অনেক। পড়াশোনা কইরা চান্স পাইতে হবে। বাট এখানে একটা কথা আছে, কোয়ালিটিফুল পড়াশোনা। আমাদের টিচার আমাদের বলতো প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। এটা অ্যাকচুয়ালি এমন না হয়ে পারফেক্ট প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। প্র্যাকটিসটা পারফেক্ট হইতে হবে, কোয়ালিটিফুল হইতে হবে। আমরা ওটা এনশিওর করবো ইনশাল্লাহ। মানিক ভাই, আপনার ইংরেজি আমি বলে দিছি, সরি। আপু আর কিছু বলবেন?
ওকে, থ্যাংক ইউ। আমরা আজকে শেষ করি, তোমরা অনেকক্ষণ ছিলা, অনেক কিছু জানছো। ও ভাইয়া, একটা প্রশ্ন ওদের মাথায় আসতে পারে যে ক্লাসটা শুরু কবে থেকে? ইয়েস প্লিজ। আচ্ছা, তো ক্লাস শুরু, আমরা তোমাদের যেহেতু পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে সবারই টেস্ট পরীক্ষা চলছে, এবং যারা সেকেন্ড টাইমার আছো তাদের জন্য হচ্ছে যে অবশ্যই সামনে ফেব্রুয়ারিতে ডেন্টাল ভর্তি পরীক্ষা আছে। তো সবার কথা বিবেচনা করে আমরা মার্চের 10 তারিখ থেকে ইনশাল্লাহ আমাদের পবিত্র মাহে রমজান তখন চলমান থাকবে, ওই সময় থেকেই আমরা মার্চের 10 তারিখ থেকে আমরা ক্লাস শুরু করব, যেন তোমাদের টেস্ট পরীক্ষার যে প্রেশার সেটা থেকেও রিলিভড হও। আর সেকেন্ড টাইমারদের যে ডিসিশন নেওয়ার, তারা অবশ্যই ডেন্টালের পরে আরও অনেকে একটা মাইন্ডসেট রেডি করবে, সো সেটাও যেন হয়, এজন্য আমরা এই তারিখটা বিবেচনা করেছি। এবং তখনই তার আগেই তোমরা ইনশাল্লাহ রুটিন পেয়ে যাবা, সব কিছু কীভাবে হবে সব কিছু প্রাইভেট গ্রুপে সব আপডেট থাকবে। আর ভাই, আমরা আমাদের যে মেডি ট্রুপস, এই মেডি ট্রুপসের জায়গাটায় আমরা এই মেডি ট্রুপস ওদের জন্য কি রাখবে, আমরা ওদের জন্য একটা মেডি ট্রুপস গ্রুপ তোমরা পেয়ে যাবা, তোমরা আপডেট সব পেয়ে যাবা ভাইয়ের বায়োলজি হেটার্স বন্দি পাঠশালার জায়গা থেকে। আমরা একটা মেডি ট্রুপস একটা ওপেন একটা গ্রুপ রাখবো, যেখানে আসলে পুরো কাজ হবে মেডিকেল রিলেটেড, সব মেডিকেল ওরিয়েন্টেড। ওকে, আমরা মেডিট্রুপস বলে একটা ফেসবুক গ্রুপ ওপেন করতেছি, পাবলিক গ্রুপ। এইটা অ্যাকচুয়ালি আমাদের পারপাস সার্ভ করে ব্যাপারটা এমন না, বা টার্গেট ডিএমসির পারপাস সার্ভ করে এমন না। তোমরা যারা মেডিকেল এডমিশন রিলেটেড বা মেডিকেল কন্টেন্ট রিলেটেড কিছু বানাইতে চাও, গ্রুপে অ্যাক্টিভ থাকতে পারবো, আমরা তোমাদের প্রমোট করবো, এইটা একটা বিষয়। আর আমরা ওখানে বিভিন্ন ধরনের ইভেন্ট চালাবো। নেক্সট ইয়ারে হয়তো আমাদের সাথে কোনো বেস্ট টিচার আরও জয়েন করতে পারে, আমরা ওইটার জন্য একটা স্কোপ ওখানে ক্রিয়েট করবো। সো মেডিট্রুপসটা হচ্ছে সবার প্ল্যাটফর্ম, আমরা গ্রুপ খুলেই তোমাদের জানিয়ে দেবো। ওকে, তোমাদের কোশ্চেন থাকলে তোমরা আমাদের পরে আবার জিজ্ঞেস করতে পারবা, কারণ আমরা এই লাইভের কোনো কিছু যদি মিস করে থাকি, তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে, আমরা লাইভ শেষে একটা কোশ্চেন দিয়ে একটা ফেসবুকে পোস্ট দেবো, তোমরা তোমাদের কোশ্চেনগুলো ওখানে জানাবো, আমরা রিপ্লাই করার ট্রাই করবো ইনশাল্লাহ। আর কোনো কথা আশা করছি নাই ভাইয়া, প্লিজ। ভাই লাস্ট একটা লাইনে বলবো যে ওয়েলকাম টু দিস জার্নি। ইনশাল্লাহ আমাদের এই মেডি ট্রুপসের এই প্যানেল ইনশাল্লাহ তোমাকে নিরাশ করবে না। আমাদের দিক থেকে, আমাদের সব এন্ড থেকে আমাদের ডেডিকেশন একদম হাইয়েস্ট লেভেলে ইনশাল্লাহ আমরা রাখবো। তোমাদের দিক থেকে যদি তোমাদের ডেডিকেশন থাকে, ইনশাল্লাহ 2-2-4 আমরা যে মিলাই, ইনশাল্লাহ আমরা আশা করি একটা বেস্ট মেডিকেলে আমরা চান্স পেয়ে যাবো সবাই। সো ফার্স্ট টাইমার হোক, সেকেন্ড টাইমার হোক, তুমি যে ব্যাচেরই যে অ্যাডমিশন ক্যান্ডিডেটে হও না কেন, তোমার আস্থার জায়গা হয়ে উঠুক মেডি ট্রুপস, আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। তো ভাই, আমার মনে হয় আমরা শেষ করে দিতে পারি। আমার একটা এন্ডিং লাইন আপনি শেষ দিয়ে দেন, আমরা শেষ করি। এন্ডিং লাইন তো আমার মনে নাই, বাট এন্ডিং না, এটা আমরা জাস্ট জার্নি শুরু করতেছি। শেষের দিনে যেন আমরা সবাই আমাদের লক্ষ্যটা জয় করতে পারি, এইটাই আমাদের দিক থেকে ম্যাক্সিমাম আমরা এফোর্ট দেবো। তোমাদের দিক থেকে তোমরা শুধু আমাদের কথাগুলো শুনবা, আবার নিজে যেভাবে পড়লে ভালো লাগে সেভাবেই পড়তে থাকবা। ওকে, শেষ কথা, কতটুকু পড়লে চান্স হবে এইটা নিয়ে কোনো কথা নেই, যতটুকু পড়লে তোমার খুশি লাগবে। প্রত্যেকটা দিন টেবিল থেকে ওঠার সময় নিজেকে জিজ্ঞেস করবা, আজকে আমি পড়া মজা পাইছি কিনা। যদি এটার উত্তর হ্যাঁ হয়, তাহলে মনে করবা তুমি 2 ঘন্টায় যা পড়ছো কিংবা 8 ঘন্টায় যা পড়ছো, পারফেক্ট টাইম পড়াশোনা করছো। থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ।